গুটি গুটি পায়ে চারদিকে চোখ বোলাতে বোলাতে নিলয় ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে প্রবেশ করলো। চারদিকে সে বেশ ভালোভাবেই দেখে নিচ্ছে। করই গাছের নিচে একটা সাদা ড্রেস পরা মেয়েকে একটা হ্যাংলা টাইপ ছেলে হাঁটু ভেঙে বসে প্রপোজ করছে। মেয়েটি কষে একটা চড় দিল সেই ছেলেটাকে। নিলয় সেই দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। যখন সামনে তাকাতে যাবে তখনই নিলয়ের ডান পাটা কিসের একটা উঁচু জায়গায় লেগে ধপ করে পড়ে যাচ্ছে। এমন সময় এক অদৃশ্য হাত নিলয়কে ধরে নিল। নিলয় চোখের চশমাটা ঠিক করে সেদিকেই তাকাতেই দেখে একদল ছেলে বেশ উচ্চস্বরে হাসছে। নিলয় আবারও চোখের চশমাটা ঠিক করে নেয়। সেই ছেলেগুলোর মধ্য থেকে কেউ একজন পা লম্বা করে নিলয়ের হাঁটার পথে রেখে দিয়েছে, আর সেই পায়ে বেঁধেই নিলয় হুমড়ে পড়ে যাচ্ছিল। নিলয় কোনো কথা বলে না, চুপচাপ হেঁটে সামনে এগুতে যাবে। তখনই নেতা গোছের আরাফ নামের ছেলেটি নিলয়ের হাত ধরে টেনে নেয়। এই শাফিন, তোর পকেট থেকে সিগারেটটা বের করতো। শাফিন নামের ছেলেটি আরাফের কথায় পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে দেয়। আরাফ সিগারেট হাতে নিয়ে নিলয়ের মুখের সামনে জোরপূর্বক সিগারেট ধরে বলতে লাগলো, এই খা খা বলছি, সিগারেটটা শেষ করতে না পারলে আজ তোকে বদ্ধনঙ্গ করে ক্যাম্পাসে ছেড়ে দেব। নিলয় আরাফের হাতটা থামিয়ে ওদের দিকে তাকিয়ে বেশ নরম গলাতে বলতে থাকে, ভাই, আমি জীবনে এসব খাই দিই। আমি পারবো না ভাই। নিলয়ের কথাটি শুনে সবাই বেশ হো হো করে হাসতে লাগলো। নিলয় সবার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আবারও চুপসে গেল যেন। হৃদয় নিলয়ের মাথায় সজোরে পেছন থেকে গাঁটটা দিয়ে জোরে হাসতে থাকে। সোহাগ নিলয়ের মাথাটা বেশ জোরে চেপে ধরে নিলয়ের মুখে সিগারেট গুঁজে দিয়ে বলে, তোর 14 গুস্তি খাবে আজ। তুই খাবি না মানে? ভাই কি বললো শুনতে পাস নাই? টান টান সিগারেট টান বলছি। নিলয়ের ঠোঁটে সিগারেটের আগুন লেগে ঠোঁটের কিছুটা পুড়ে যায়। নিলয় কান্না করতে থাকে। আরাফ জোরে নিলয়ের মাথায় চড় দিয়ে বলে, এই যে মেয়েটা আসছে, ও সামনে যাবি, ওর ওড়না জোরে টান দিবি, যা এখন। ভাই, আমি পারবো না। কথাটা বলার পরই আরাফ নিলয়ের গালে চড় বসিয়ে দেয়। সকালের উদিয়ান আংশিক তাপ মিশ্রিত রোদ নিলয়ের চোখ বরাবর পড়ছে। নিলয়ের চোখ লাল হয়ে আসছে, কিছু বলতে চাইছে বারবার, কিন্তু আর পেরে উঠছে না। সেই শক্তিটা মৃতপ্রায়। শুধু ফ্যাল ফ্যাল করে সামনে দাঁড়িয়ে থাকা লোক কয়েকজনের দিকে তাকাচ্ছেও। আজ প্রথম নিলয়ের র্যাগিংয়ে পড়েছে। কেমন যেন সব অনুভূতিহীন হয়ে আসছে তার। র্যাগিং কাকে বলে এর আগে নিলয় জানতো না। এভাবে ঢাকা ভার্সিটিতে অ্যাডমিশনের পর এমন হবে নিলয় তা ভাবতেই পারেনি। নিলয়ের কাঁধে শাফিনের হাত রেখে বলে, এটাকে কি করব ভাই? এক কাজ কর, ওর গায়ের জামা খুলে নি। আরে না না, বেচারা তাহলে ন্যাংটা হয়ে ঘুরে বেড়াবে। হা হা হা। কথা কস কেন এত তুই? গায়ের জামা খুলেই ওদের মেয়েদের ওই ড্রেস পরিয়ে দে। এই ড্রেস মানে কোন ড্রেস রে শাওন? ভাই, ওই যে আজকাল সব মডার্ন মাইয়া আছে না, নাইট পার্টিতে পড়ে যায়, অর্ধেক কুলা অর্ধেক ঢাকা থাকে। আরে ওই যে সামনে ঢাকা পিছে কুলা যেগুলো, সেগুলার কথা বলছি। ওদের মা বাপ নাই মনে হয়, দেইকা মনে হয় কি পতির ফকির, ভিক্ষা করে টেকা জমায়, আর সেইটা দিয়ে দর্জির দোকানে পরে থাকা সেরা সুটো কাপড় কিনে রাইতের অন্ধকারে জামা সেলাই করে। না হলে সামনে অর্ধেক ঢাকা আর পিছের সব খোলা হবে কেন? কি বিচ্ছিরি অবস্থা। যাই হোক, সেই রকম কিছু একটা পরিয়ে দিব। তোরা পারিসও বটে, যা ড্রেস আনা লাগবে না, অন্য কিছু নিয়ে আয়। কি আনবে ভাই? ভাই গোবর নাকি? আর ওই মুজিব দ্বারা জি ভাই। আসার সময় মোবিলও আনিস। ঠিক আছে ভাই। মুজিব চলে গেল। নিলয় খুব বাজেভাবে র্যাগিংয়ে ফেসে গেছে, কিন্তু ওর কিছু করার নেই। নিলয় একবার কেবল মুজিবের চলে যাওয়ার দিকে তাকিয়ে নিল, আরেকবার আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো। কেউ ওদের দিকে ফিরেও তাকাচ্ছে না। নিলয় কাঁদতে কাঁদতে আরাফকে বলে, আমাকে মাফ করে দেন ভাইয়া, প্লিজ। ভাইয়া, আমি তো শুধুই পড়াশোনা করার জন্য এই ক্যাম্পাসে এসেছি। আমি আপনার কিছু করিনি ভাইয়া। আমার সাথে এমন করছেন কেন? প্লিজ ভাইয়া, এমন করবেন না। কোথাও ভুল করে থাকলে বলেন ভাইয়া, আমি এখনই তার পা ধরে ক্ষমা চেয়ে আসছি। কিন্তু আমার সাথে এমন করবেন না ভাইয়া। আগামীকাল আমার পরীক্ষা আছে ক্লাসে ভাইয়া। আমাকে ছেড়ে দেন, পড়তে হবে এখন আমাকে। আমি আপনার ছোট ভাইয়ের মতো।
নিলয়ের কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। নিলয় কোনো কথা বলতে পারছে না। ক্যাম্পাস থেকে টেনে নিয়ে ওরা পেছনের দিকে চলে আসে নিলয়কে নিয়ে। অনেক উৎসুক জনতা ওদের পেছন পেছন আসতে থাকে। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ সবাই আরাফকে বেশ ভালো করেই জানে ও চেনে। আরাফ প্রভাবশালী ঢাকা শহরের নাজিম মেয়রের ছেলে, সেই সাথে ওর চাচাও এই ঢাকা ভার্সিটির চেয়ারম্যান। আরাফ ৩য় বর্ষের ছাত্র হয়েও ছোট বড় সব ছেলে এমনকি মেয়েদেরও বাজেভাবে র্যাগিং করে। কোনো দিন কেউ কিছু বলতে পারে না। কিছু বললেই আরাফ আর ওর সাথে থাকা ছেলেগুলো তাকে প্রচণ্ড রকম যন্ত্রণা দিতে থাকে। আর প্রথম দিনই নীরা এভাবে ফেঁসে যাবে ওদের কাছে তা কল্পনা করতে পারেনি। একটু পর মুজিব আসে। দূরে দাঁড়িয়ে থাকা অনেক স্টুডেন্ট আজকেও মজা দেখতে এসেছে। প্রতিদিন আরাফ কোনো না কোনো মেয়ে কিংবা ছেলেকে এভাবে ধরে নিয়ে র্যাগিং করে। কি রে মুজিব, এত দেরি হয় নাকি আনতে? ভাই 2টো ডিম আনছি। বাহ, মাথায় তোর মাল আছে রে, স্বীকার করতে হবে। গুড, ভেরি গুড। খেলা শুরু করেন তাহলে ভাই, দেরি কিসের আর? ওদের বলা কথাগুলো কানে বিষের মতো বিচ্ছে নিলয়ের। বুকের ভেতরে কেমন যেন করছে ওর। মনে হচ্ছে যেন বুকের ভেতরে সব কিছু সরে সরে যাচ্ছে। বড় ঝড় উঠেছে বুকের মাঝে আজ। গলা শুকিয়ে আসছে। ভয়ে শুধু ওদের দিকে তাকিয়ে ঢোক গিলছে নিলয়ে। বুকের ভিতরে ধুকপুক ক্রমে বেড়েই চলেছে। হ্যাঁ, শুরু তো করতেই হইব। মুজিব, জি ভাই। যা বেটাকে ধর। আর সাউন্ড, যা সবাইকে ডেকে আনে এদিকে, সবাই এসে দেখুক। শাওন কিছু সময় পর অনেকগুলো ছেলে মেয়েদের ডেকে এনে নিলয়ের সামনে দাঁড় করে দেয়। মুজিব নিলয়ের দুটো হাত শক্ত করে ধরে। সাফিনার হৃদয় নিলয়ের সারা গায়ে মোবিল ছেড়ে দেয়। কালো মোবিল নিলয়ের নতুন ড্রেসটাকে সাথে সাথে ভিজিয়ে নিল। ফর্সার শরীরটা মোবিলের পোড়া গন্ধ আর কালো রঙে ছেয়ে গেছে। সোহাগ নিলয়ের মাথায় দুটো ডিম ভেঙে দেয়। আরাফ সহ ওদের ছেলেগুলো সবাই বেশ উচ্চস্বরে হাসতে থাকে। কেবল হাসে না দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাগুলো আর নিলয়। সবার চোখে মুখে আরাফের প্রতি অজস্র ঘৃণার ছায়া নিলয় খুব ভালো করে টের পায়। আরাফেরা সবাই এক এক করে চলে যেতে থাকে। দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোও চলে যাচ্ছে। নিলয় নিথর হয়ে দাঁড়িয়ে থাকে ক্যাম্পাসের পেছনের দিকটায়, যেখানে ছোট্ট একটি লেকের চারপাশে নানা ধরনের ফুল গাছ লাগানো। নিলয় পেছন থেকে সামনে আসে। ভার্সিটির সবাই নিলয়ের দিকে অবাক হয়ে আর হাস্যোজ্জ্বল দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয় তা একবার চোখ তুলে তাকিয়ে আবার নিচে করে নেয়। ডিমের অংশগুলো চুল বেয়ে গায়ে পড়ছে। চোখের চশমাটা আগেই খুলে নিয়েছে ওরা। নিলয় কাঁদতে কাঁদতে দৌড়ে ভার্সিটির গেটের কাছে আসে। সেখানে আসতেই হুড়মুড় করে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যায় নিলয়। নিলয়ের সামনে কিছু খুব একটা ভালো করে দেখতে পারছে না। এতক্ষণ নিলয়কে দেখে সবাই সরে যাচ্ছিল, কিন্তু হুট করে গেটের কাছে আসতে কারোর সাথে ধাক্কা লেগে নিলয় পড়ে যায়। নিলয় উঠে দাঁড়ায়। চোখের সামনে থেকে খানিকটা মোবিল আর ডিমের অংশ মুছে নিয়ে তাকিয়ে দেখে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। কিছু বোঝার আগে মেয়েটি নিলয়ের গালে কষে একটা চড় বসিয়ে দেয়। নিলয়ের মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কেবল সে শুনতে পায়, বেয়াদব ছেলে, ডাস্টবিন থেকে উঠে এসেছিস নাকি? চোখে কি তোর সমস্যা আছে শালা? নিলয় মেয়েটির সামনে থেকে মাথাটা নিচু করে আবারও দৌড়ে চলে আসে। নিলয়ের আজ পুরো পৃথিবীকে হিংস্র মনে হচ্ছে, আর সে হিংস্রতার শিকার হচ্ছে কোনো এক নির্জন পল্লীর নিরীহ শান্ত ছেলে, যে কিনা শহরে পড়তে এসেছিল। হেই গাইস, কি অবস্থা? নেহার দিকে তাকিয়ে অনু, সিমি, রাতুল, মাহিন হেসে উঠল। নেহা ওদের হাসির দিকে কিছুক্ষণ বোকা দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর চিৎকার করে বলল, তোরা কেন হাসছিস? তোদের সাথে কি আমি কোনো জোকস বলেছি? দোস্ত, তোকে কিন্তু এমন ড্রেসে সেই লাগছে। নেহা কথাটা শুনে নিজের দিকে তাকালো। গায়ে কেমন যেন মোবিল আর ডিমের গন্ধ ছড়িয়ে আছে। নেহা অবাক চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার ভাবতে থাকে ভার্সিটিতে আসার পর যে ছেলেটার সাথে ধাক্কা লেগেছিল তার কথা। আর বলিস না রে, ভার্সিটিতে আসতেই একটা অসহ্যকর ছেলের সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। ওই ছেলের গা থেকেই এই মোবিল আর ডিম লেগে আমার 15,000 টাকার ড্রেসটাই নষ্ট হয়ে গেল। যাই হোক, আরাফ কই? আরে মামা,
তোমার আরাফও ওই ছেলেকে নিয়ে এতক্ষণ খেলা করছে। ওই ছেলের অবস্থা খারাপ করেছে তোমার আরাফ, বুঝলে? হইছে, এবার থাম। কইও, বলিস না কেন? ও ক্যাম্পাসের পাশের লেকে পাড়ে বসে আছে। তাহলে চল যাই। নেহা আর কিছু বলে না, ওদের সাথে নিয়ে ক্যাম্পাসের পেছনে চলে গেল। সবাই দেখতে পেল আরাফ হাতে গিটার নিয়ে শাফিনের সাথে হাসাহাসি করতে করতে আড্ডা মারছে। আরাফের মুখে আনন্দময় হাসি উপচে পড়ছে। তুমি কখন এলে? এই তো এখন। দুজনে কিছু সময় গল্প করে নেয়, তারপর আরাফ গিটার বাজাতে শুরু করে। শুধু তোমায় ঘিরে সিন্দুর রাঙা মেঘ করেছে দূরে দূরে তোমার ছায়া, মেঘের ওপর ঢেউ খেলে রোদ্রুর অভিমানের আড়ে কেটে কোথায় তুমি যাচ্ছ হেঁটে। এই হৃদয়ের চিরকুটে তুমি খুবই ডানপিটে, আমি তোমার মন ভাঙাবো, ভালোবেসে চোখ রাঙাবো, মিষ্টি কোনো গান শোনাবো গলার নরম স্বরে। আরাফ গিটার বাজাচ্ছে আর তার সাথে সবাই মিলে সুর মিলিয়ে গান গাইছে। নেহা লেকের পানির দিকে এক গোচিত্রে তাকিয়ে আছে আর ওদের গানের সাথে তাল মিলিয়ে ঘাসের উপর বসে পায়ের উপর পা হাত রেখে একটা আঙুল একবার তুলছে আরেকবার নামাচ্ছে, এভাবে তাল মেলাচ্ছে। নিহা, এই নিহা, কি হয়েছে কি তোর? এই নিহা, নিহা, কিরে কোন ভাবনার জগতে চলে গেলি তুই? অনু হেনার হাত ধরে ঝাঁকি দিয়ে কথাগুলো বলে, তারপর আরাফের দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দেয় নেহা। অনুর দিকে তাকিয়ে নেহা বলে, বলো কি হয়েছে তোর? এমন চুপচাপ হয়ে আছিস কদিন ধরে? কি হয়েছে তোমার? বলবে আমাকে প্লিজ। ক্যাম্পাসে কি কেউ কিছু বলেছে? নাম বলো, নয়তো দেখিয়ে দাও। না, তেমন কিছু না। আসলে পরীক্ষা তো চলে আসলো, কিছু তো পড়া হয়নি। আবার আজ একটা ক্লাসে পরীক্ষা আছে, তো তাই আর কি। আরে সমস্যা নেই, আমরা ব্যবস্থা করে দিব, চলো এদিকটাই যাই। আরাফের কথা শুনে নেহা চুপ হয়ে যায়, কিছুই বলে না। নেহার চুপচাপ থাকার পেছনে কারণও আছে, আর সেই কারণ এই আরাফ। সবার সামনে নেহার সাথে আরাফ ভালো ব্যবহার করলেও আলাদাভাবে আরাফ নেহা এক সপ্তাহ খানিক হলো রুম ডেট করার জন্য খুবই প্রেশার দিচ্ছে। আরাফকে সে কখনোই ভালোবাসেনি। আরাফকে নেহা তার কাজের জন্য, বলতে গেলে আরাফকে ব্যবহার করার জন্যই নেহা আরাফের সাথে ভালোবাসার নাটক চালিয়ে আসছে কয়েক মাস। আর রিলেশনের এমন পর্যায়ে এসে গেছে যে নেহা, যেখানে প্রতিনিয়ত আরাফ নেহাকে খুব আপন করে পেতে যাচ্ছে, আর নেহা আরাফকে নানা রকম বুঝিয়েই চলেছে। তাই আরাফ সুযোগ বুঝেই নেহাকে তার খুব কাছে নিতে চায়, বসিয়ে দিতে চায় নেহার মিষ্টি চেহারা তার হিংস্র দন্ত। নেহা বসা থেকে উঠে ক্লাসের দিকে যাবে, তখনই আরাফ হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? ক্লাসে। এই অনু, চল ক্লাসে যাই। আচ্ছা যাও, কিন্তু ক্লাস থেকে বের হয়ে পার্কে দেখা করবা। নেহা আর অনু ক্লাসের দিকে যেতে থাকে। আরাফরা সেখানে বসে আড্ডা দিতে থাকে। আরাফের ক্লাস না করলেও চলে, কারণ প্রভাবশালী ব্যক্তির ছেলে বলে কথা। আর নেহাও বড়লোক বাপের একমাত্র মেয়ে। তবে নেহা ঢাকায় এসেছে কেবল পড়াশোনা করতে, আর নেহার পরিবার থাকে অন্য শহরে। তুই ওদের সাথে মুখে মুখে তর্ক করতে গেছিস কেন? শুননিলয়, তুই যদি চুপচাপ চলে আসতি ওখান থেকে তাহলে ওরা কিছুই বলতো না। তোর ভুল হয়েছে এরকম একটা কাজ করা। যখন তোকে বলেছিল ওই মেয়েটার উনা টেনে নিয়ে চলে আসতে, তুই চলে আসলেই পারতি, তাহলে তোকে আর এত কষ্ট করা লাগতো না। তুই না, মানে কি যে বলবো তোকে বুঝতে পারছি না। এরকম কেউ করে? হ্যাঁ না দোস্ত, আমি বলবো তোর অন্যায় হয়েছে, তুই ওদের কথা শুনলেই পারতি। রিশাদের কথা শুনে নিলয় কিছুক্ষণ তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় ব্যালকনিতে এসে দাঁড়ায়, দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে সিগারেট জ্বালায়। রিশাদ ওর পাশে যেয়ে নিলয়ের মুখ থেকে সিগারেট কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। নিলয় একটু মুচকি হেসে শান্ত গলায় বলে, ওদের চামচা কবে থেকে হলি তুই? এ খবরদার বলছি, আজে বাজে কথা বলবি না। আমি চামচা ওদের? তা নয় তো কি, তখন থেকে দেখছি ওদের সুনামে তো তোর পঞ্চমুখ। হাহ, আমি কি তোর মতো নাকি যে বেশি নায়কগিরি দেখাতে যাব আর তারপর মাথায় ডিম ফাটিয়ে সারা গায়ে মোবিল মাখিয়ে বাড়িতে ফিরবো? নিলয় কিছু বলে না, কেবল দূরে বসা দুটো পাখির দিকে তাকিয়ে নীরবে কী সব ভাবছে। রিশাদ বলেই চলছে,
আচ্ছা বাদ দে, যা হয়েছে ওসব ভুলে যা, ওদের থেকে দূরে থাকবি, হুম। একদম দূরে থাকবি, ডাকলে কাছে যাবি। হ্যাঁ, হুম, ছাড়া বেশি কোনো কথা বলবি না। নিলয় হাসে। রিশাদ মুখে বেশ চিন্তার ছাপ স্পষ্ট নিলয় দেখতে পায়। নিলয় বিছানায় চলে এসে গা এলিয়ে দেয়, তারপর ওই শুন, এদিকে আয়। হে হে, তোকেই ডাকছি আমি, এদিকে আয়, আয় আয়। নিলয় এক কাঁধে ব্যাগ ঝুলিয়ে আরেক হাত পকেটে গুজে মাথা নিচু করে ক্যাম্পাসে প্রবেশ করে। ধীর পায়ে হাঁটতে থাকে নিলয়। তখনই নিলয়কে উদ্দেশ্য করে আরাফের ডান হাত শাফিন ডাকলো। নিলয় একবার পেছনে তাকিয়ে শিওর হয়ে নেয় ওকে ছাড়া অন্য কাউকে ডাকছে না, কিন্তু না, তারা নিলয়কেই ডাকতে থাকে। নিলয় একটু তাড়াতাড়ি হেঁটে ওদের সামনে আসে। এসে দাঁড়াতেই শাফিন বলে উঠল, ভাই, ওই বদপুলা আসছে। আরাফ চায়ের কাপটা বেঞ্চের উপর রেখে টি স্টল থেকে বের হয়ে এসে নিলয়ের দিকে তাকালো। সাথে আরাফেরও সাথে বেরিয়ে আসে মুজিব, হৃদয় আর সোহাগ। কিরে, কেমন আছিস? জি ভালো। নিলয়ের উত্তর শুনে আরাফ কপাল কুঁচকে নিলয়ের দিকে মাথা থেকে পা পর্যন্ত দেখলো। ভাব দেখে মনে হচ্ছিল আরাফ বোধহয় দর্জির কাজ শিখবে, কিন্তু না। নিলয়ের দিকে তাকে আরাফ বলে, তোর নামটা কি যেন? জি নিলয়, আমার নাম নিলয় ভাই। নিলয় ভাই, ক্যাম্পাসে ডন নাকি রে? কিরে শাফিন, মুজিব আমাকে আগে বলিসনি তো ক্যাম্পাসে নিলয় ভাই নামে ডন আসে? এইটা তোরা ঠিক কাজ করস নাই মামা, আমাদের তো আগে বলবি। তা নিলয় ভাই, আপনি কোন ইয়ারে? আর আপনার ছেলেরা সব কই? যতই হোক ডন মানুষ, নিলয় ভাই প্রভাবশালী ব্যক্তি। নিলয় কোনো কথা বলে না, কেবল একটু ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসল। আর সামনে তাকিয়ে থাকা এক সবাই উচ্চস্বরে হাসতে লাগলো। নিলয় ভয়ে ভয়ে বলে ওঠে, আপনার ভুল হয়েছে ভাইয়া, আমি আপনাকে নিলয় ভাই বলি নাই, আপনাকে ভাই সম্বোধন করে ডেকেছি আমি। নিলয়ের কথা বলা শেষ হওয়ার আগে আরাফ নিলয়ের কলার চেপে ধরে টান দিয়ে কাছে এনে সজোরে চড় মারল। তারপর বলতে লাগলো, বাপ মায়ের শিক্ষা দেয়নি যে কেউ যদি জিজ্ঞেস করে কেমন আসে, তাকেও জিজ্ঞেস করতে হয় সে কেমন আসে। বড়দের সম্মান করে কথা বলতে হয়। নিলয় কিছু বলতে যেও পারে না, কেমন যেন ডান পাশের গালটা ভো ভো করতে লাগলো। কিছু বোঝার আগেই শাফিন চুল চেপে ধরে বা গালে আরেকটা চড় দিয়ে বলল, খুব বেড়েছিস না? তোর মতো ছেলেদের না পুরোটা গিলতে সময় লাগবে না আমার। কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিস আমার নামে, তোর তেরা কথা বলা আজ শিখিয়ে দিব। মুজিব, জি ভাই। ওরে আজ শিখিয়ে দিবি বড়দের সম্মান করা। ভাই, ফুল ক্লোজ। নিলয় কিছু বলে না, কেবল ঠায় দাঁড়িয়ে আছে। কেবল মনে পড়ে রিশাদের কথা। রিশাদ কাল বলেছিল কর্তৃপক্ষদের কানে যেন কথাটা বলি, কিন্তু নিলয় তো বলেনি। তাহলে রিশাদই এমন করেছে, কি আর করা? রিশাদই তাকে অনেক বেশি ভালোবাসে, তাই হয়তো এমন করেছে। নিলয় মনে মনে রিশাদের কথা ভেবে হাসে, কিন্তু ডান গালের ব্যথায় হাসিটা প্রশস্ত হয় না। নিলয় চুপ হয়ে যায়। নিলয় বুঝতে পারছে সামনে যে আরও বিপদ ঘনিয়ে আসছে তা ছিল ওর কল্পনার অতীত। আসন্ন বিপদের সাথে সাথে চারদিকের পরিবেশটাও যেন বিষণ্ণ হয়ে আসছিল। চারপাশের পরিবেশ যেন ফাগুনের প্রথম প্রহরটা সৌন্দর্য মণ্ডিত করেছে। চারপাশ যেন নতুনভাবে সেজেছে। নীল রঙা ড্রেস পরে একটি মেয়ে বেশ হনহন করে হেঁটে জটলা হওয়া মানুষদের স্থানের দিকে আসছে। নিলয় একবার মেয়েটার দিকে তাকিয়ে চেয়ে থাকে। মেয়েটি নিলয়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। নিলয় মেয়েটাকে চিনতে পারে। এটা ওই মেয়ে যাকে আগের দিন নিলয় ভুল করে ধাক্কা দিয়ে ফেলেছিল, আর মেয়েটা তাকে চড় মেরেও দিয়েছিল একটা। মেয়েটার নাম নিলয় জানে না, কেবল কালকের দুর্ঘটনার পর নিলয় মেয়েটাকে চিনে নিয়েছে। মেয়েটা হাসতে হাসতে আরাফদের সাথে যোগ দিল। নিলয় মেয়েটার দিকে থেকে চোখ না সরিয়ে সেদিকে তাকিয়ে আছে। মেয়েটার নাম নেহা। নেহা নিলয়ের দিকে একবার তাকিয়ে হাসি থামিয়ে বলে, আজকে এই মুরগিটাকে। কথাটা বলেই নেহা উচ্চ স্বরে হেসে ওঠে। নিলয় মেয়েটির হাসির দিকে তাকিয়ে থাকে অপলক। কেমন যেন বিবহমান স্রোতের আবেগময়ী শব্দের কোলাহলে চারিপাশ স্তব্ধ হয়ে নিলয়ের কানে কেবল নেহার হাসির ঝংকার বেজে চলেছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে তা বুঝতে পারে। আরাফ নিলয়ের কলার ধরে বলে, ওই হিরো, ওই যে একটা মেয়ে আসছে, শর্ট কাস্ট পরা। আচ্ছা, কিশমিশ খাইছস কখনো?
জি জি ভাইয়া। আজ আবার খাবি? ওই যে দেখ দেখ মেয়েটারে। হ্যাঁ, ওরে গিয়েই তোকে করতে হবে। কি করতে হবে ভাই? কথাটা বলার সাথে সাথেই একটা লাথি মারে শাফিন। নিলয় ছিটকে পড়তে যেও পড়ে না। শাফিন অবাক হয়ে যতটা দূরে নিলয় পড়বে ভাবছিল, নিলয় তো পড়েইনি, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। শাফিন বেশ জোরে গলাতেই বলে, বুঝোস না কি খাইতে বলছে ভাই তোরে? খুব পাকছো এখনই। ভাইয়ের মুখ থেকে শুনতে চাস না কি করতে হবে? বলে দেন ভাই, ছেলের বয়স হয়েছে আর পাখাও গজিয়েছে। তখনই সবাই নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়ে, মারে ইচ্ছা মতো। মারার সময় কোনো জায়গায় কোন বিচার আচার ছিল না। শারীরিক নির্যাতন ছেলেদের কিভাবে করা হয় সে সময় বুঝেছিল নিলয়। নিলয়কে সবাই গণপিটুনি দিতে থাকে। চোখ দুটো চলে যায় দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। নেহা নামের মেয়েটি একবারও বলে ওঠে, আরাফ থামো প্লিজ, এমন করো না, ও মরে যাবে। এমন কেন করো তোমরা? নেহা এসে আরাফদের সেখান থেকে নিয়ে চলে যায়। ভার্সিটির অনেক ছেলে মেয়ে দাঁড়িয়ে দেখতে থাকে নিলয়ের রক্তাক্ত শরীরটা মাটিতে পড়ে থাকতে। নিলয় কাশতে থাকে, মুখ দিয়ে লালা সহ রক্ত বের হতে থাকে। পেটের ব্যথায় আর দাঁড়াতে পারছে না ও, কথা বন্ধ হয়ে আসছিল, চোখ দিয়ে শুধু অঝোর ধারায় পানি ঝরছিল। নিলয় তলপেটে হাত দিয়ে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। নিলয় কোনো একজনকে দৌড়ে আসতে দেখে পরিচিত একটা মুখ নিলয় শুনতে পায়। নিলয়, ঠিক আছিস তুই? তোর কিছু হবে না, আমি আসছি। নিলয় মুখ ও কণ্ঠটা বেশ ভালো করে চেনে। রিশাদ দৌড়ে আসে নিলয়ের কাছে। নিলয়ের হাত ধরে টেনে তুলতেই নিলয় দেখতে পায় আরও একজন এগিয়ে আসে তাদের দিকে। নিলয় একটু অবাক হলেও কিছু বলতে পারে না। সেই একজনটা হলো নেহা। কিন্তু নেহা কেন এগিয়ে আসে নিলয়কে বাঁচাতে? প্লিজ তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, চলুন, আপনাকে আমি পৌঁছে দিচ্ছি। নিলয়কে সেদিন নেহা আর রিশাদ হসপিটালে নিয়ে যায়। নিলয় কিছুদিন পর সুস্থ হয়ে ওঠে। নিলয় মেসে ফিরে আসে। এই কয়দিন রিশাদ নিলয়কে অনেক বেশি কেয়ার করেছে। নিলয়, সরি রে, আমার জন্য তোর মার খেতে হয়েছে। আরে বাদ দে। আমি যদি বিচার না দিতাম তাহলে এত কিছু নাও হতে পারতো। প্লিজ তুই কিছু করিস না, চল আমরা পুলিশের কাছে যাই। নিলয়ের কোনো কথা বলে না, কেবল একটু হাসে। গায়ের ব্যথা থাকায় জোরে হাসতে পারছে না। রিশাদ জানে নিলয়ের হাসির কারণ, তবুও নিলয়ের দিকে ভুরু কুঁচকে তাকায় রিশাদ। বোকার মতো প্রশ্ন করে, হাসিস কেন তুই? এমনি, সিগারেট দে। মনে নেই সেদিন সিগারেট না খাওয়া নিয়ে আরাফাদের সাথে তোর ঝামেলা হয়েছিল? সেদিন তো সিগারেট খাইতে চাসনি, কিন্তু আমি তো জানি তুই সিগারেট ছাড়া চলতেই পারিস না। এসব বাদ দে, চল পুলিশের কাছে যাই। পুলিশ কি করবে? তাহলে কে করবে? তুই। আর কতদিন এইভাবে? এবার তো চলো। আরাফের কথা শুনে নেহা যেন কেমন নড়ে চড়ে বসলো। আরাফের কাঁধ থেকে মাথা তুলে এক হাত দূরে সরে আসলো নেহা। আরাফ এগিয়ে যেতে নেহাও সরে যেতে থাকে। আরাফ আবার বলে, কি হচ্ছে নেহা? এমন কেন করো? আমি না, তুমি কেমন যেন করছো। কেমন করছি? তোমার হাতকে কন্ট্রোল করো। আমার লজ্জাস্থান ছোঁয়ার চেষ্টা করছে ও। প্লিজ আরাফ, এসব বিয়ের পর এমন কেন করছো তুমি? কাম অন নেহা, বিয়ার পর তো কত রাতই পড়ে আসে। আগে তো একটু মস্তি করে নেই। আর সবাই জানে একটা মেয়ের সাথে একটা ছেলের ফিজিক্যাল রিলেশন না হলে সেই মেয়েটা ছেলেকে ছেড়ে চলে যায়। এটাই বাস্তবতা। তোমাকে ভালোবাসি, তোমার সাথে রুম ডেট না হলেও তুমি ছেড়ে চলে যাবে। চুপ, আর একটা কথাও বলবে না তুমি। তোমার কাছে ভালোবাসা এরকম হতে পারে, কিন্তু আমার কাছে না। আমারই ভুল ছিল তোমার প্রপোজাল গ্রহণ করার। আমি যাচ্ছি। নেহা উঠে চলে আসে। নেহা আরাফকে প্রথম সময় কাটানোর জন্য ভালোবাসলেও ধীরে ধীরে চেয়েছিল আরাফকে সে সত্যিকার অর্থে ভালোবাসবে। কিন্তু আরাফের কাছে আজ ভালোবাসা টিকিয়ে রাখার নতুন এক বাস্তব গল্প শুনে ভালোবাসাটাই কেমন যেন গা গুলিয়ে তুলছে। নেহা চাইলেও ব্রেকআপ করতে পারছে না, কারণ আরাফের বাবা নেহার বাবার থেকেও
প্রভাবশালী। আর তাছাড়া যদি সবাই মিলে নেহাকে তুলে নিয়ে যায় তখন কি করবে? সব কিছু ভেবে নেহা রিলেশন চালিয়ে যাচ্ছে। আর ওদিকে আরাফ একজন প্লেবয়, তবে নেহাকে সে সত্যি ভালোবাসে। তবে আরাফ আরও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে আছে। এটা নেহা যেমন জানে না, তেমনি ওই বাকি মেয়েগুলোও জানে না। আরাফ কেবল তাদের সাথে ফিজিক্যাল রিলেশনের জন্যই ভালোবাসার নাটক করছে। নেহার মাথাটা নিচু করে হাঁটে, কেমন যেন সব অস্বস্তি লাগছে। আরাফের মুখটা মনে পড়লেও ওর চরিত্রের কাছে তা কালো হয়ে ভাসছে। দূর থেকে নিলয়কে নেহা দেখতে পায়, মাথা নিচু করে ছেলেটা আসছে। আর এইদিকে নিলয় বেশ কয়েকদিন পর ভার্সিটিতে আসলো। মজার ব্যাপার হলো নিলয় এই অবধি যে কয়েকদিন ভার্সিটিতে এসেছিল কোনো দিনই ক্লাস অবধি যেতে পারেনি। ক্যাম্পাসে আসা কালীন র্যাগিংয়ের শিকার হতে হয়েছে, তারপর অপমানে ফিরে আসতে হয়েছে, না হয় ফিরে আসতে বাধ্য করেছে তাকে। নিলয় মাথাটা নিচু করে এগিয়ে যাচ্ছে। ওই নিলয়, এদিকে আসো। নিলয় থমকে দাঁড়ায়। এই অবধি নিলয়কে এখনো কেউ নাম ধরে ডাকেনি বা এভাবে ডাকেনি। নিলয় ঘুরে তাকিয়ে দেখে নেহা নামের সেই মেয়েটি তাকিয়ে আছে নিলয়ের দিকে এবং হাত ইশারা করে ডাকছে। নিলয় ধীর পায়ে এগিয়ে যেতে থাকে নেহার দিকে। তখনই পেছন থেকে কে যেন নিলয়ের কাঁধে হাত রাখলো। নিলয় ঘুরে তাকাতেই দেখে আরাফ আর তার দলের ছেলেপুলেরা। নিলয় মাথাটা নিচু করে নেয়। কোথায় যাচ্ছিস? কোথাও না ভাইয়া। নেহার দিকে যাচ্ছিস না? নেহা, তুমি যাও এখান থেকে। কেন? বললাম না যেতে। দেখো আরাফ, ছেলেটাকে অনেক সমস্যায় ফেলেছো। ক্লাস করতে দাও ওকে ঠিক মতো। দেব না। আর এত দরদের কি আছে, চলে যাও। নেহা আর কিছু বলে না, নিলয়ের দিকে একবার তাকিয়ে চলে যায়। নিলয় সবার দিকে আরেকবার তাকিয়ে মনে মনে বলে, শালারা এবার এসেছিস? নিলয়কে নিয়ে ওরা ক্যাম্পাসের মাঝখানে এসে দাঁড়ায়। আরাফ সাফিনের দিকে ইশারা করে বলে, নে শুরু কর। সাফিন, মুজিব আর সোহাগ চিৎকার করে লোক ডাকতে শুরু করেছে। নিলয় কেবল বোকার মতো চেয়ে থাকে। খানিকটা পর অনেক স্টুডেন্ট জমা হয়ে যায়। আরাফ তখন চিৎকার করে বলে, বন্ধুগণ, আজ আমাদের এই নতুন হিরো ভার্সিটির বাইরে কোনো মেয়েকে টিস করবে, তার গালে চুমু খাবে। সবাই কি তা দেখতে চাও? কেউ কোনো কথা বলে না, কারণ এমনটা সবার ক্ষেত্রে হয়েছে। কোনো স্টুডেন্টই বাদ যায়নি আরাফের মর্মান্তিক র্যাগিংয়ের থেকে। তাই সবাই সায় না দিলেও আরাফ নিলয়কে ঠিক ভার্সিটির গেট অবধি টেনে হিঁচড়ে নিয়ে আসে। তারপর ক্যাম্পাস থেকে টেনে হিঁচড়ে নিলয়কে আরাফরা বাইরে নিয়ে আসে। নিলয় ভার্সিটির গেটের কাছে এসে দাঁড়ায়। আরাফ তখনও নিলয়ের জামার কলার ধরে আছে। নিলয় তখনও যথেষ্ট সম্মানপূর্বক ভাষায় বলে ওঠে, আরাফ ভাই প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি আর কোনোদিনও ভার্সিটিতে আসবো না। আমাকে মাফ করে দিন। আমি কোনোদিনও আপনার সামনে আসবো না। চুপ শালা, এখন কোনো কথা না। এ সাফিন, ফোন বের করে ভিডিও করে নে। আর কি যেন তোর নাম? ভাই ওর নাম তো নিলয়। ও হ্যাঁ, শোন হালার পুত, সামনে তাকা, দেখ অনেকগুলো মেয়ে আসছে। ওই মেয়েগুলোর মধ্যে টাইট পোশাক পরে আছে, তাকে সরাসরি বলবি আপনার সাথে করতে চাই। ছি ভাই, এইসব কি বলেন, আমি পারবো না। কথাটা বলার সাথে সাথেই নিলয়ের গালে সাফিন এসে চর বসিয়ে দেয়। আরাফ রেগে যেয়ে বলেই ফেলে, শালা মা, যা বলছি তাই কর, না হলে তোর খবর আছে। আর শোন, আমাদের দিকে একদমই তাকাবি না, সোজা যাবি, বলবি আর চলে আসবি। নিলয়কে আরও একটি কোষে চর দিয়ে সবাই সেখান থেকে চলে আসে। নিলয় কিছু বলে না, সোজা মেয়েগুলোর সামনে যেয়ে আরাফদের বলা কথাগুলোর মধ্যে প্রথম কথা বলতেই মেয়েটা চিৎকার দিয়ে ওঠে। নিলয়ের গালে কোষে চর মারে, সাথে সাথে আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়। ক্যাম্পাসে তখন আরও যেসব বড় ভাইয়েরা ছিল ওই সময় সেখানে এসে নিলয়কে রাস্তার উপর রেখে ইচ্ছে মতো মারতে থাকে। আম জনতাও গণপিটুনি দিতে থাকে। বেশ কিছু সময় নিলয়ের উপর এক প্রকার জড়ো নির্যাতন চলতে থাকে। কেউ শোনেনি সে সময় নিলয়ের কথা। অনেক লোকের ভিড়ে অপরিচিত দুটো মুখ নিলয় দেখতে পায়, নেহা ও রিসাত। কিন্তু তাদেরও কিছু বলার ছিল না, কেবল তারা আত্মচিৎকার দিয়ে বলেই চলেছে, আপনারা ওকে ছেড়ে দিন। কিন্তু কেউ শোনেনি ওদের কথা। হঠাৎ করেই নিলয়ের উপর সবার মারের জড়তা থেমে যায়। নিলয় রক্তাক্ত অবস্থায় সামনে তাকিয়ে
দেখে কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে। নিলয়ের যেন প্রাণ ফিরে পেল। এই অবস্থার মতো পড়ে পুলিশদেরকে নিলয়ের আসলেই বন্ধু বলে মনে হতে লাগলো। রিসাত আর নেহা দৌড়ে নিলয়ের কাছে আসে। নিলয়ের গালে বেয়ে রক্তের লালা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। টি শার্টের রক্তের লাল রঙে ছেয়ে গেছে। পুলিশের মধ্যে অফিসার গোছের লোক বলে ওঠে, কি হয়েছে এখানে? সবাই কেন ছেলেটাকে এভাবে মারছেন? রিশাদ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে আরাফ এসে সামনে দাঁড়ায়। অফিসারকে সালাম দিয়ে বলে, স্যার, ও একটা অভদ্র ছেলে, মেয়েদের প্রচুর উত্ত্যক্ত করে। ওই যে এখন ওইখানে ওই মেয়েটাকে বাজে কথা বলছে বলে সবাই ওকে মারছে। পুলিশ অফিসার রাফিন মেয়েটার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করতে মেয়েটা কান্না করতে করতে বলে, জি স্যার, এই ছেলেটা আমাকে এসে অনেক বাজে কথা বলেছে। রাফিন আর কোনো কথা শোনে না, সোজা নিলয়কে একটা চর দিয়ে থানায় নিয়ে চলে যায়। নিলয় থানায় এসে বসে আছে, হেলান দিয়ে বসে কি যেন ভাবছে। অফিসার রাফিন খানিকটা অবাক হয় নিলয়কে দেখে, কারণ এখানে যতজন কয়েদি হয়ে আসে সবাই এতক্ষণে স্যার আমি নির্দোষ, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন, আর করব না, এরকম কথা বলে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করতেই থাকে। কিন্তু নিলয় গারদের ভিতরে দেয়ালে হেলান দিয়ে এক পা লম্বা করে আরেক পা খাটো করে একটা হাত সেই পায়ের উপর দিয়ে বসে আছে, একদম চুপচাপ। গাল বেয়ে কপাল ফেটে যাওয়ার রক্ত বের হচ্ছে তখনও। সেই দিকে নিলয়ের কোনো খেয়ালই নেই। শেষমেশ অফিসার রাফিন তা সহ্য করতে না পেরে বলেই ফেলে, এই ছেলে, তোর কপাল কেটে রক্ত বের হচ্ছে তো, দাঁড়া ডাক্তার নিয়ে আসি। দরকার নেই। মানে? আমি মেসেজেই ডাক্তার দেখে নিতে পারবো। হোয়াট? তুই কি পাগল? তোকে কে ছেড়ে দেবে? পাগলের মতো কথা না বলে বসে থাক। রাফিন ডাক্তার আনতে চলে যায়। এক সময় ডাক্তার নিয়েও আসে। ভেতরে প্রবেশ করে ডাক্তার ক্ষত ড্রেসিং করে ব্যান্ডেজ করে চলে যায়। নিলয়কে রাফিন বলে, কি দরকার ছিল মেয়েদের টিচ করার? তোকে দেখে তো ভালো ঘরের ছেলে বলেই মনে হয়। হাসিস কেন? যদি বলি আমি এমন কিছুই করিনি তাহলে কি ছেড়ে দেবেন? দেব। তোকে দেখে মায়া হচ্ছে বড্ড। ওপর দেখে কারো মায়াতে পড়তে নেই। মানে কিছুই না। আপনি মায়াতে পড়বেন আর সেই মায়া কাটলে অনেক বেশি সমস্যা। যেমন আপনি আপনার স্ত্রীর মায়াতে ওর সাথে ঝগড়া হওয়ার পরও না পারছেন একা থাকতে, না পারছেন ওনার সাথে কথা বলতে। ওই ছেলে, তুই কিভাবে জানলি আমার বউয়ের সাথে ঝগড়া হয়েছে? আপনার কপালের দুটো চিন্তার ভাঁজ দেখে। কি মানে? নিলয় কোনো কথা বলে না, কেবল মনে মনে হাসে। নিলয় কেবল আন্দাজে ঢিল ছুটছে মাত্র, কিন্তু ঢিলটা এভাবে টার্গেটে লাগবে সেটা নিলয় নিজেও জানে না। পুলিশ অফিসার থানায় থাকা আয়নাতে নিজেকে একবার দেখে নিল। কপালে ওনার কোনো ভাঁজ নেই। উৎসুক দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায় উনি। নিলয় জানে এখন রাফিন তাকে নানা রকম প্রশ্ন করবে, তাই সে প্রসঙ্গ ঘুরিয়ে বলতে থাকে, আমি নতুন, এই শহরে নতুন, ভার্সিটির নিতান্তই নতুন এক স্টুডেন্ট, খেটে খাওয়া বাবার গরিব সন্তান। খুব কষ্ট করে এখানে পড়তে এসেছিলাম, কিন্তু কপাল দোষে ওই র্যাগিং বাহিনীর পাল্লাতে পড়েছিলাম। তাই প্রতিনিয়ত তাদের কাছে আমার রক্তের খেসারত দিতে হচ্ছে। আপনাদের মতো পুলিশরা ওদের কথা শুনে নিশ্চুপ থাকেন। যারা র্যাগ দিয়েছিল তারা ছিল সব প্রভাবশালী বাবার কুলাঙ্গার সন্তান। অমানুষের মতো নির্যাতনের শিকার হতে হয়েছে আমার, এমনকি আমার মতো নতুনদেরও। স্যার, এই ক্যাম্পাসে র্যাগিংয়ের আরও অনেক ভয়ানক আর ভয়ঙ্কর ইতিহাস আছে। আপনারা তো কেবল বোবা থাকেন, আর যাকে র্যাগিং করা হয়েছে তাকেই এখানে ধরে এনেছেন। মেয়েটাকে আমি কিছুই বলিনি, জাস্ট র্যাগিংয়ের জন্য এসব কিছু হয়েছে। আপনারা পারবেন না কোনোদিন কিছু করতে। বুঝতে পারছি, তাহলে এটা আরাফাতদেরই কাজ, কিন্তু কিছু করতে পারবো না মানে? এতদিন কিছুই করেননি যখন, এখন করে কি হবে? যা করার আমরাই করি। মানে ওদের র্যাগিং সহ্য করি। রাফিন কোনো কথা বলে না, কেবল চুপ হয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। ঠিক সে সময় কালো স্যুট পরা, ভেতরে সাদা শার্ট, কালো টাই, তার সাথে ম্যাচিং করা কালো প্যান্ট, হাতে নীল ফাইল ধরে আছে। রাফিন লোকটাকে বেশ ভালো করে চেনে। ওনার নাম আদনান, দেশের নাম করা একজন বড় ব্যবসায়ী।
10টা কোম্পানির মালিক আদনান সাহেব। রাফিনকে দেখে আরও কয়েকজন লোক ওনার পেছনে থানায় প্রবেশ করে, আর তারা সবাই উকিল। রাফিন এত সব নামি দামি লোককে একসঙ্গে দেখে বেশ ঘাবড়ে যায়। রাফিন সাথে সাথেই উঠে দাঁড়িয়ে আদনান সাহেবের উদ্দেশ্যে বলে, স্যার আপনি প্লিজ বসুন। কি খাবেন স্যার, ঠান্ডা না কফি? এই কে আছিস, স্যারদের জন্য ঠান্ডা নিয়ে আয়। আদনান সাহেব আংশিক মুখ বেঁকিয়ে রাফিনের দিকে একবার তাকায়, তারপর চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে বলে, রাফিন সাহেব, আমি বসতে আসিনি, এইমাত্র যাকে ধরে এনেছেন তাকে সারাতে এসেছি। আদনান সাহেব কথা শেষ করতে না করতে রাফিন দেখে আরও দুজন লোক থানায় প্রবেশ করে, নেহা ও রিসাত। নেহা অবাক চোখে তাকায় রাফিনের সামনে আদনানকে দেখে। কে না চেনে তাকে, শহরের সবাই এই আদনানকে এক নামে চেনে। আর সেই বিশিষ্ট লোক নিলয়কে ছাড়াতে এসেছে নেহা ভেবেই তা অবাক হচ্ছে। স্যার আগে বসুন প্লিজ, তারপর কথা বলছি। নো মিস্টার রাফিন, এই নিন। আদনান সাহেব আর কোনো কথা বলে না, সোজা নিলয়ের জামিনের কাগজ রাফিনের টেবিলের সামনে রেখে দেয়। রাফিন আর নেহা সবাই বড় বড় চোখে তাকাচ্ছে টেবিলে রাখা কাগজের দিকে, আরেকবার তাকাচ্ছে স্যুট টাই পরা আদনান সাহেবের দিকে। রাফিন মনে মনে বহুবার বলেই ফেলেছে, এই ভদ্রলোকের ঝামেলা যত তাড়াতাড়ি শেষ করা যায় ততই নিজের জন্য মঙ্গল। কিন্তু ভদ্রতার খাতিরে কিছুই বলতে পারছেন রাফিন। রাফিন তাড়াতাড়ি কাগজটা দেখে বলে, রহিম ভাই, নিলয়কে নিয়ে আসুন। নিলয় আসে, সবাই নিলয়ের দিকে তাকিয়ে আছে। ইনোসেন্ট মুখশ্রী, গোল গোল দুটো চোখের ডলো ডলো চাহনি দিয়ে নিলয় আসে। সবাই অবাক হয়ে তাকায়, কেবল রিসাত বাদে। আদনানের সাথে থাকা লোকগুলো ভাবে কি এমন বিশেষত্ব আছে এই ছেলের মধ্যে যার জন্য এই প্রভাবশালী আদনান সাহেব তাকে ছাড়াতে এসেছে, কি সম্পর্ক ওর সাথে। কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না। নিলয় আসতে আদনান সাহেব বলে, নিলয়। সবাই আদনান সাহেবের কথা শুনে ওনার দিকে তাকায়, আর স্পষ্ট দেখতে পায় আদনানের চোখে কোণে পানি। নিলয় মুচকি হাসে, কিন্তু আদনান সাহেব হাসে না। নিলয় আদনানের দিকে একবার তাকিয়ে রিসাদের পাশে দাঁড়িয়ে থাকা নেহার দিকে তাকিয়ে শুকনো এক হাসি দেয়। আদনান বলে, আরাফাদের আমি দেখেছি। না, তার কোনো দরকার নেই, রাফিন সাহেব আছে তো, উনিই দেখবে। আদনান আর কোনো কথা বলে না, রাফিনের দিকে তাকিয়ে এক তীক্ষ্ণ দৃষ্টি দেয়। রাফিন বুঝে নিয়েছে তার কি করতে হবে। আদনান আর দাঁড়ায় না, নিলয়ের দিকে আরেকবার তাকিয়ে আদনান সোজা চলে আসে থানা থেকে। নিলয় ধীর পায়ে এগিয়ে এসে রাফিনকে বলে, বলেছিলাম না স্যার, আমি মেসেজে ব্যান্ডেজ করে নিব। নিলয় আর কোনো কথা না বলে সেও থানা থেকে চলে আসে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন নিলয়কে নিয়ে, কিন্তু সে প্রশ্নগুলো করার একদমই সুযোগ পায় না। তবে রাফিন জানে এখন তার কি করতে হবে। সোজা ভার্সিটিতে যেতে হবে, তারপর বাকিটা সেখানেই দেখা যাবে কি হবে। কালো রঙের 4 জন পুলিশ সহ জিপ গাড়িটা ভার্সিটির মধ্যে প্রবেশ করে। কিছু সময় আগে ঘটে যাওয়া ঘটনাগুলো সবার এখন মুখে মুখে, তাই পুলিশ আসবে এটাই স্বাভাবিক। আর সবাই জানে পুলিশ এসে আসামির বিরুদ্ধে কথা বলবে, তাই সবাইকে আরাফের ভয়ে মিথ্যে কথা বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ রাত শেষে ঠিকই ভার্সিটিতে সবার আসতেই হবে, আর এটার সুযোগে স্থানীয় প্রভাবশালী লোকের ছেলেগুলো দূরের ছেলে মেয়েদের নিয়ে যা ইচ্ছা করে। প্রতিবাদ করলেই সমস্যা কমার থেকে দ্বিগুণ বেড়ে যায়। রাফিনের গাড়িটা যখন ভার্সিটিতে প্রাঙ্গণে এসে থামে তখন সবাই সেদিকে তাকিয়ে আছে। আরাফ আর তার ছেলেরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছে। রাফিন সোজা সেখানে যায়। ওই ওঠ। আরাফের উদ্দেশ্যে বলা কথাটা আরাফ প্রথমে শুনেও খেয়াল করেনি, কিন্তু বাকিরা ঠিকই শুনে চুপ হয়ে যায়। রাফিন জামার কলার ধরে আরাফকে টেনে তুলতে ভার্সিটিতে যেন তখন এক থমথমে পরিবেশ বহন করে। সবাই চুপ হয়ে এবং উৎসুক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। আরাফ হেসে দিয়ে বলে, অফিসার, আপনার বুকে সাহস আছে দেখছি, কিন্তু যেটা করছেন না এর ফল অনেক খারাপ হবে। কথাটা শেষ করতে রাফিন আরাফের গালে কষে চড় দেয়। আরাফের পাশে থাকা ওর দলের ছেলেরা রাফিনের দিকে ছুটতে আসে, কিন্তু আরাফ তা আটকে দেয়। আরাফ জোরে হেসে ওঠে। রাফিন বলে, আজ শেষবারের মতো তোকে বলছি, এরপর আর যদি একটা স্টুডেন্টকে কোনো প্রকার র্যাগিং করেছিস তোরা, তাহলে দেখিস আমার থেকে খারাপ কেউ হবে না। আরে অফিসার, এ অবধি কেউ কিছু করতে পারেনি, আর আপনি তো কোথাকার কোন পুলিশ, জাস্ট একটা ফোন কলে আপনাকে সোজা বিভাগ ছাড়া করে দিব। আইনের শিকলে হাত বাঁধা,
না হলে তোকে এখানেই মেরে রেখে দিতাম। তোদের আজকেই থানায় নিয়ে থেরাপি দিতাম। কিন্তু তোদের পাস্ট হিস্ট্রি শুনে খারাপ লাগলো। তবে তোদের সাথে খুব দ্রুত আমার আবার দেখা হবে। মাথায় রাখিস, নিলয়ের সাথে যেটা করেছিস সেটার ফল তোদের হাড়ে হাড়ে টের পাওয়াবো আমি। আমরা না দিলেও ক্যাম্পাসে অনেক আছে, তাদের কিভাবে ঠেকাবেন? শাফিন বিদ্রুপের একটা হাসি দিয়ে রাফিনের দিকে তাকিয়ে বলল কথাটা। রাফিন জানে আরাফও এই এলাকার প্রভাবশালী একজন নেতার ছেলে, তাই বেশি ওভার রিয়্যাক্ট করে লাশও তার পড়ে যেতে পারে। তবে রাফিন বলে, কি করে ঠেকাবো? পিছনে লাঠির ডান্ডা পড়লে এমনিই সব ঠান্ডা হয়ে যাবে। তোদের এসব নিয়ে কষ্ট করে ভাবতে হবে না, কেমন? রাফিন আর দাঁড়ায় না, সোজা চলে আসে। ক্যাম্পাস শুদ্ধ লোক রাফিনের দিকে তাকিয়ে আছে। এই 5 বছরে এরকম ঘটনা প্রথম ঘটল। কিন্তু আরফ থেমে থাকার মানুষ না। ফোন বের করে আর বাবা ও চাচাকে সবটা বলে। ক্যাম্পাসের গেটের কাছে আসতেই নেহার সাথে রাফিনের দেখা। রাফিন জিপ থেকে নেমে নেহার সামনে যেয়ে দাঁড়ায়। নেহা ভুরু কুচকে তাকায় রাফিনের দিকে। রাফিন কোনো ভনিতা ছাড়াই বলে, আপনিও তো গিয়েছিলেন থানায় নিলয়কে দেখতে। হুম। আদনান সাহেবকে চেনেন? তাকে কেই না চেনে? আরে আমি বলতে চাচ্ছি নিলয়ের সাথে ওনার কি সম্পর্ক? আমিও জানি না। মানে আপনার না ফ্রেন্ড? সেটাও জানি না। আরে ম্যাডাম, তাহলে দেখতে গিয়েছিলেন কেন? জানি না। জানেনটা কি? কিছু না। ওকে নিলয়ের ঠিকানাটা দিন। সরি মিস্টার, সেটাও জানি না আমি। অ্যাকচুয়ালি আমার সাথে নিলয়ের এখনো কথাই হয়নি। ওকে আমার বিএফ মেরেছে বলে দেখতে গিয়েছিলাম। নেহা চলে আসে। রাফিন বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে আসে ভার্সিটি থেকে। নেহা ধীর পায়ে ক্যাম্পাসে এগিয়ে যায়। আরাফ নেহাকে দেখেই ডাক দেয়। নেহা সেদিকে যায়। আরাফের কাছে যেতে আরাফ বলে, তুমি নিলয়কে কেন দেখতে গিয়েছিলে? এমনি। এমনি মানে? কি সম্পর্ক তোমার সাথে ওর? আমি একটা জিনিস খেয়াল করছি, ওকে কিছু বললেই তুমি বাধা দাও। কোথাও এমন নয় তো তুমি আর ও প্রেম করছো? আরাফের গালে নেহা একটা চড় বসিয়ে দেয়। আরাফ চোখ বড় বড় করে নেহার দিকে তাকিয়ে আছে। সবাইকে কি তোর মতো খারাপ মনে হয়? তোর মতো কি অন্যদের সাথে আমি প্রেম করে বেড়াবো? বিয়াদব ছেলে, কি মনে করিস? হ্যাঁ, তুই অন্যদের সাথে প্রেম করবি আর সেটা আমি জানবো না? আর আমাকে ডেটিংয়ের ভালোবাসা শেখাতে আসিস, তাই না? নেহা কথাগুলো শেষ করে গটগট করে হেঁটে ভার্সিটি থেকে বের হয়ে আসে। আরাফ গালে হাত দিয়ে নেহার চলে যাওয়ার দিকে তাকায়। শাফিন বলে ওঠে, ভাই এটা কি হলো? সবটা হয়েছে ওই শালা নিলয়ের জন্য। ওকে পেয়েই নিও, ওকে একবারই মেরে ফেলবো। ভাই, রাফিন আর নেহা দুজনই আজ তোমাকে চর মেরে গেল। সময় খারাপ যাচ্ছে, কাল থেকে র্যাগিং বাড়িয়ে দে। আর এক্ষুনি ঘোষণা করে দে যে শালা পুলিশের কাছ থেকে কমপ্লেন করবে তাকে ভার্সিটি ছাড়া করব। আরাফের কথা মতো সোহাগ আর মুজিব সারা ক্যাম্পাসে কথাটা জানিয়ে দেয়। সবাই বুঝে নিয়েছে কাল থেকে তাদের কপালে অনেক খারাপ কিছুই ঘটতে যাচ্ছে। রাফিন নিলয়ের ম্যাচের সামনে দাঁড়িয়ে আছে। সেদিনের ঘটনার পর নিলয়ের ম্যাচ খুঁজে বের করতে রাফিনের সময় লেগেছে 15 দিন। রিশাদ ম্যাচের সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারের সামনে যায়। স্যার, আপনি এখানে? নিলয়ের সাথে কথা বলতে আসলাম। আচ্ছা, ভিতরে আসুন। রাফিন নিলয়ের রুমে আসে। এটা কোনো ম্যাচ বললে ভুল হবে। 5 তলা একটা বাড়ি। নিলয়ের মুখে ম্যাচ শুনে নিলয়ের ঠিকানা খুঁজে বের করতে অনেক বেশি সময় লাগে ওর। এই পুরো বাড়িতে খুব একটা লোক নেই বললেই চলে। বাড়িটার ভেতরেই একটা ছোট চায়ের দোকান। একজন বয়স্ক লোক সেই দোকানে চা বিক্রি করেন। আর 2টো ফ্যামিলি থাকে নিচতলায়, আর উপরে বাকি তলায় কেউ নেই। সপ্তাহ জুড়েই নিলয় আর রিসাদের থাকার জায়গা। রাফিন যখন প্রবেশ করে তখন চারদিকে বেশ ভালোভাবেই তাকাতে তাকাতে যায়। সিভিল ড্রেস পরা, তাই ফ্যামিলির লোকজন খুব একটা কিছুই মনে করেনি। নিলয়দের ফ্ল্যাটে যায় ওরা। নিলয়ের রুমের কাছে আসে। দরজাটা খোলাই আছে। রাফিন আর রিসাত রুমে প্রবেশ করে। 2টো এসি, 2টো বেড, 2টো সিলিং, একটা 32 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, বড় একটা ফ্রিজ, বেশ গোছালো ও পরিপাটি একটি বড় রুম। রাফিন হাবার মতো তাকিয়ে সবটা দেখে নিল। কারণ নিলয় নিজেই বলেছিল সে গ্রাম থেকে এসেছে। খেটে খাওয়া গরিব বাপের ছেলেও বহু কষ্টে পড়াশোনা করতে এখানে এসেছে। তাহলে এত কিছু কিভাবে আসলো, কোথায় পেল, কেউ
ও রাফিনের মনে প্রশ্নগুলো বারবার ঘুরপাক খাচ্ছে। সে এসেছিল আদনানের রহস্য বের করতে, আর এসেই আরও বড় রহস্যে পড়ে যাবে রাফিন তা ভাবতেই পারেনি। রাফিন ভেবেছিল হয়তো ভাঙাচোরার একটা ম্যাচ থাকবে, কুড়ে ঘরের মতো রুম থাকবে, কিন্তু না, রাফিন যা ভেবেছিল তার কিছুই এখানে নেই। এসব কিছু কি নিলয়ের নাকি রিসাদের জানতে হবে। রাফিন বিড়বিড় করতে থাকে। কখন যে নিলয়ের সামনে এসে দাঁড়িয়েছে রাফিন তা জানে না। নিলয় বলে, আরে স্যার আপনি? নিলয়, কেমন আছো তুমি? তোমাকে দেখতে আসলাম। জি স্যার, ভালো। তা ভাবি কেমন আছে? ঝগড়া মিটেছে? রাফিন হাসে, তবে অবাক হয় নিলয় এখনো সেই কথা মনে আছে দেখে। রাফিন বলে, সব ঠিক। তুমি কি আসলেই ভালো আছো? জি স্যার। কিন্তু এমন পরিস্থিতিতে তোমার তো মানসিক চাপে থাকার কথা, মেন্টালি অনেক প্রবলেম হওয়ার কথা। আসলে স্যার আমি মেন্টালি অনেক স্ট্রং তো তাই। রাফিন ঘুরে বেড়ায় রুমে। রাফিনের মনে হাজারটা প্রশ্ন, কিন্তু কিভাবে প্রশ্ন করবে বুঝতে পারছে না। নিলয় জানে রাফিন থেকে কি জিজ্ঞেস করবে, তাই নিলয় বলে, আদনান সাহেব আমাকে কেন ছাড়িয়ে এনেছিল সেটাই জানতে এসেছেন? কারণ আমি ওনার গ্রামেরই ছেলে, আর এই বাসাটা ওনারই। আমাদের বাড়ির পাশের ওনার গ্রামের বাড়ি, সেখানে ওনার মা বাবা থাকেন, আর ওনাদের সাথে আমার মা বাবার দারুণ সখ্যতা। উনিও যান সেখানে, আর সেখান থেকেই পরিচয় আমার ওনার সাথে, বাস আর কিছুই না। ও। রাফিন এতক্ষণ সব বুঝতে পারে। নিলয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসে সেখান থেকে। রাফিন চলে যেতেই রিসাদ বলে, তুই ওনাকে মিথ্যা কেন বললি? মিথ্যে কি বললাম? গ্রামেই তো থাকতাম নাকি? আরে সেটা তো অনেক আগের কথা। বাদ দে। আরবের কি খবর বল? নেহার সাথে ঝামেলা চলছে, তবে র্যাগিং করছে খুব। গুড, এটার জন্যই তো আমার ভার্সিটিতে আসা। যত বেশি র্যাগিং করতে ততই সে এগিয়ে এগিয়ে যাবে মানে? কোথায় এগিয়ে যাবে? মৃত্যুর দেশে। যাই হোক, ফোন দে তো মাসুমের কাছে। কেন? আরে দে না। নিলয়, তুই আবার শুরু করলি তো। আমি এখনই ফোন দিচ্ছি, তবে মাসুমের কাছে না। তাহলে কোথায়? আচ্ছা বাদ দে, ভার্সিটিতে যাব। কি? নিলয় কোনো কথা বলে না। বিছানায় বালিশের নিচে থাকা সিগারেটের প্যাকেট থেকে সিগারেট বের করে পকেট থেকে লাইটার নিয়ে জ্বালিয়ে টানতে থাকে। রিসাত এসে সিগারেট মুখ থেকে কেড়ে নিয়ে বাইরে ফেলে দেয়। নিলয় হাসতে হাসতে বিছানায় বসে। রিসাত বলে, তোকে আর ভার্সিটিতে যেতে হবে না, এখনও তুই সুস্থ না। আর তাছাড়া তুই গেলে ঝামেলা বাঁধবে, ওরা ভালো না। হাসিস কেন? আমি ভালো তো। রিসাত নিলয়ের প্রশ্নের উত্তর দেয় না, কেবল দীর্ঘ এক শ্বাস নিয়ে নিলয়ের পাশে যেয়ে বসে। তারপর নিলয়ের দিকে তাকিয়ে রিসাত বলে, দেখ নিলয়, কেউ না চিনলেও আমি তোকে ঠিকই চিনি। ভয় হচ্ছে রাফিন আরাফদের শাসিয়ে এসেছে বলে। এবার নিশ্চিত খুব বড় রকমের ঝামেলা হবে। তুই এখান থেকে চলে যা, তোর এই বাড়িতেও বেঁচে দে, আমি চলে যাই। আরে ভাই কি যে বলিস, চল আদনান সাহেবের কাছে যাই। কেন? না, ওনার কাছে যাব না, ওনাকে দেখলে আমার ভয় করে। আচ্ছা ফোনটা দে, মাসুমকে কল দেব। কেন, ঝামেলা করবি বলে? না, দিবি তো? প্রমিস ঝামেলা করবো না। ওকে। নিলয় মাসুমকে কল দেয়। প্রথমবার রিং হতে রিসিভ করে মাসুম। ভাইয়া বলো। আরাফের উপরে নজর রাখবি। কোন দেশের টপ রকস্টার? ধুর, সাধারণ একজন জাগার। ও, বুঝতে পারছি। আচ্ছা। নিলয়ের থেকে রিসাত ফোন কেড়ে নিয়ে বলে, মাসুম একদমই না। জানিস তো আদনান সাহেব কি বলেছিল? তোর জন্য ঝামেলা বাঁধবে, শিওর? সরি রিশাদ ভাই। মাসুম ফোন কেটে দেয়। সে নিলয়ের কথা মতোই কাজ করবে, রিসাদের নাম। রিসাদ কেবল ভয় পাচ্ছে আরাফ নিলয়কে মারবে সেটার জন্য না, রিসাদ ভয় পাচ্ছে অন্য জায়গাতে। 2 দিন পর নিলয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে ভার্সিটিতে প্রবেশ করে। তখনই কেউ একজন তার ব্যাগ টেনে ধরে। পেছনে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে। নিলয় মুচকি হাসে। নেহা বলে, কেমন আছো? জি ভালো, আপনি? আমিও ভালো। নেহা আর নিলয় হেসে হেসে কথা বলছে। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে এসে নিলয়ের মাথায় গাঁটটা মারে। নিলয় ঘুরে তাকায়, দেখে আরাফ আর তার লোকজন নিলয়ের পেছনে এসে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই।
তুই সুস্থ হয়ে এসেছিস? জি ভাই। আচ্ছা চল। কোথায় ভাই? শালা আবার প্রশ্ন করিস? চল শালা এখনই। আরাফ, ও কোথাও যাবে না। কেন, কষ্ট হচ্ছে? ও তো যাবে, বাট যাওয়ার পর কি হবে সেটা সে জানে না। আর আমাদের ব্যাপারে নাক গলিও না, নাহলে তোমার এই সুন্দর মুখটা আর সুন্দর থাকবে না। আরাফ, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা এখন ছাড়বো? তোমার গায়ে হাত দিয়ে প্রেম করতাম বলে একদিনও তো হাত দিতে দিস নাই, আর সবার সামনে তোকে চুমু খাবো, দেখি কে বাঁচে। কথাটা শোনার সাথে সাথেই নেহা কষে আরাফের গালে চড় বসিয়ে দেয়। তারপর নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি কীরকম ছেলে? হ্যাঁ, তোমার সামনে একটা মেয়েকে অপমান করে তুমি কিছু বলতে পারো না? থুটা আরাফের পায়ের নিচে ছড়ে নেহা, তারপর হন হন করে চলে আসে সেখান থেকে। আরাফ মুচকি হেসে নিলয়ের জামার কলার ধরে নিয়ে যায় টানতে টানতে। ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নিলয় কারো দিকে তাকানোর সুযোগ পাচ্ছে না, কেবল বারবার বলছে, ভাই আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি কি ক্ষতি করেছি আপনাদের? আমাকে দয়া করে ছেড়ে দিন ভাই প্লিজ। নিলয়ের কোনো কথা শোনে না। ক্যাম্পাসের ঠিক মাঝখানে একটি জামরুল গাছের গোল চত্বরে নিয়ে যায় নিলয়কে। ভার্সিটির সব স্যার ম্যাম আর স্টুডেন্টরা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে, কিন্তু কেউ আরাফের সামনে এসে নিলয়কে বাঁচানোর চেষ্টা করছে না। ওর কজন ছাড়া বাকি সবার মুখে এক প্রকার দুশ্চিন্তা ও ভীষণের ছাপ। আরাফরা গোল চত্বরে যেয়ে বসে, আর নিলয় ওদের সামনে দাঁড়িয়ে আছে। এই কুত্তার বাচ্চা, পুলিশের কাছে নালিশ দিতে খুব মজা না? আমার নামে বিচার দিয়েছিস? তোর কত বড় সাহস আমি দেখতে চাই। কি ভেবেছিলি তুই পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে? ডাক শালা তোর পুলিশকে, দেখি ওর কত সাহস আমাকে ধরে নিয়ে যায়। শালা মা। ওরা সবাই হো হো করে হাসতে থাকে। হাসতে হাসতে যেন মাটিতে গড়িয়ে পড়বে এমন অবস্থা। নিলয় শুকনো মুখে তাকালে ওদের দিকে, কোনো কথা বলছে না ও। কেবল নিলয় বুঝতে পারছে আজ ওর সাথে বেশ খারাপ কিছু হবে। তাই নিলয় কাঁদো কাঁদো মুখে বলল, ভাই আমাকে মাফ করে দিন, আমি পুলিশের কাছে কিছুই বলি নাই, আর কোনো দিনও পুলিশের কাছে যাব না। আমাকে এবারের মতো ছেড়ে দেন ভাই, আমি কিছুই জানি না। নিলয়ের কথা শুনে শাফিন এসে নিলয়ের গালে সজোরে একটা চড় বসিয়ে দেয়। নিলয় গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। শাফিন চড় দিয়ে উচ্চ স্বরে গালি দেয় নিলয়কে, তারপর বলে, শালা কি মনে করেছিস? আমরা কি গাধা? তোর জন্য প্রথমবার পুলিশ এসে ভাইকে মারছে, আবার বলিস কিছুই জানোস না, পুলিশকে কমপ্লেন করিস নাই। তাহলে পুলিশ জানে কি করে তোকে আমরা রেগ দিই? রেগের কি দেখেছিস এতদিনে? এইবার দেখবি শালা। হ্যাঁ রাফিন ঠিক কইছস, ওই ফকিন্নির সামনে হাঁটু মোড়ে বসে কান ধরে থাক শালা। নিলয় দাঁড়িয়ে থাকে। গালি শুনে মুখটা একদম লাল হয়ে গেছে। কখন যে চোখ থেকে পানি গড়িয়ে এসেছে নিলয় তা একদমই খেয়াল করেনি। নিলয় মার মুখগুলো ঠিকই সহ করে নিচ্ছে, কিন্তু তার গালিগুলো একদমই হজম করতে পারছে না সে। আরাফ এসে সোজা তলপেটে একটা লাথি দেয় নিলয়কে। নিলয় কাত হতে মুজিবে এসে ওর মাইশান 150 পাওয়ারের চশমা খুলে নিয়ে নিজের জায়গাতে যে বসে। নিলয় কোকাতে কোকাতে কাত হয়ে বলে, ভাই আমার চশমাটা দিন প্লিজ, চশমা ছাড়া কিছুই ঠিক দেখতে পারি না ভাই, ঝাপসা হয়ে আছে, প্লিজ ভাই দিন চশমাটা। মুজিব নিলয়ের চশমাটা কনভার্সের নিচে ফেলে মট করে ভেঙে দেয়। নিলয় ঝাপসা চোখে সেদিকেই তাকিয়ে থাকে। হঠাৎ নিলয় খেয়াল করে কে যেন তার গায়ে পেছন থেকে এক গাধা পোড়া মোবিল ও গোবর পচা গোলা ঠেলে দিয়েছে। নিলয় এবার বসে পড়ে। পেছনে থাকা আরাফের ছেলেপুলেরা এক এক করে সামনে এসে বসতে থাকে। অনেকগুলো একসাথে জমা হয়েছে। 15 থেকে 20 জন ছেলেরা নিলয়কে এখন বাজেভাবে র‍্যাগ দিতে প্রস্তুত। নিলয় কোনো রকম চোখ থেকে মোবিল মুছে সামনে তাকায়। এতক্ষণে নিলয়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করেছে। আরাফ বলে ওঠে, শালা ঝামসা দেখো, মেয়েদের সামনে দুটোই জিনিস দেখতে পাও। ভাই কি যে কন, ওটা তো কানা মানুষও টের পায়, আর ভার্সিটির মেয়েরা তো একটাও বোরকা পরে না ভাই, সবাই গেঞ্জি আর টি শার্ট পরে আসে। এ কারণেই তো দেখতে পুরো ঢাকার পরিবহনের সামনে লাইটের মতো লাগে ভাই। এই জন্য লেখক বলেছে ভার্সিটির মেয়েদের দেখলে আমার থাক ভাই, আর কমো না। ওরে চান্দু, তুমি তো দেখি সব খবর রাখো। মাঝখান থেকে কথা কইয়া লজ্জা দিবেন না ভাই, লজ্জা পাইতেছি।
আহারে লজ্জাবান পুরুষ, কিন্তু তুই দেখিস আমাদের নিলয় দেখে না রে, সে জাপসা দেখে। ভাই সেই ওই মাইয়াগুলোর হেডলাইটগুলা শীতের সকালে কুয়াশার মতো দেখে। কিরে মুজিব, তুই আজকাল বেশি দেওয়ানা হয়েছিস, সব খবর একদম কফার আগে বলে দিচ্ছিস। ভালো উন্নতি হয়েছে তো। কি যে কোন ভাই, ভার্সিটির পড়া না আমরা, তো আগে এরকম ছিলাম না তো। তোমার লগে থাকতে থাকতে শিক্ষা গেছি, এখন রাতে ভিডিও না দেখে ঘুমাতেই ভালো লাগে না। ওরে বাবা, তা খালি ভিডিও দেখিস নাকি, বাস্তবে কি কিছু করস? কি যে কোন ভাই আপনারা, বাস্তবে তো আবার বলা লাগে। জিএফ এর অভাব আছে নাকি? বেশ কিছুক্ষণ ওদের মধ্যে কথা হতে থাকে। সবাই সবার কথা শুনে হাসতে লাগলো বেশ জোরেই। নিলয় কেবল ঠায় বসে আছে। আরাফ নিলয়ের দিকে তাকিয়ে বলে, এই এবার কান ধরে কয়েকবার ওঠার পর একদম ভাব নিবি না। তোর ভাব দেখানোর জন্য এখানে কেউ নেই। যেটা বলছি সেটাই কর, না হলে তোর খবর আছে। নিলয় কান ধরে উঠে দাঁড়িয়ে যখন বসতে যাবে তখনই শুনতে পায়, ভাই প্লিজ ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই, আমি সব পুলিশকে বলেছিলাম। কথা শোনার সাথে সাথে নিলয়ের পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেটা সামনে আসে। নিলয় দেখে এটা রিসাত, কিন্তু এখানে আসবে নিলয় জানে না। হঠাৎ আরাফ এসে রিসাতের গালে চড় দিয়ে বলল, এই তুই আমাকে আপনি করে সম্বোধন করলি না কেন? আরাফের কথা শুনে রিসাত নিলয়ের দিকে তাকায়। নিলয় মোবিল মুখে সামান্য এক অস্বস্ত হাসি দিয়ে রিসাতকে ইশারা করে আপনি বলতে। রিসাত মাথাটা নিচু করে নেয়। নিলয় ভেবেছিল রিসাত এই বুঝি বলবে নে শুরু কর, কিন্তু না, এমনটা হয়নি। রিসাত প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় নিলয়ের দিকে, আর এদিকে রিসাত ভাবে নিলয় হয়তো বলবে রিসাত উঠে দাঁড়া, আমি দেখছি, কিন্তু না, এমন হয়নি। অবশ্য নিলয়কে সব কিছু থেকে বিরত থাকার দায়িত্বটা রিসাদেরই। সরি ভাই, ভুল হয়ে গেছে। তোর ভুলের শালা কিভাবে সম্মান দিতে হয় শিখিস নাই? শিখবি কি করে? তোর পাশে তা তো সম্মান দেয় না। মুজিব যা। কোথায় যাবো ভাই? তুই আর সোহাগ মিলে দুটো মেয়েদের জামা আর প্লাজো ম্যানেজ করে নিয়ে আয়। শালা দুইটারে এক্ষুনি পরিয়ে দিব, পুরো ক্যাম্পাস ঘোরাবো। প্লিজ ভাই, এটা করবেন না, আমরা তো পড়তে এসেছি, আপনাদের সাথে তো কোনো শত্রুতা নেই আমাদের। কি বলতে চাচ্ছিস? আমরা এই শত্রুটা করছি? আমার কি খারাপ তবে? না ভাই, আমি সেটা বলিনি। চুপ ভাই, হারামি দুইটারে মেয়েদের জামা কাপড় পরিয়ে ভেষাপল্লিতে ছেড়ে দিয়ে আসি, চলো। ঠিক বলেছিস, ওদের এখানেই মানাবে ভালো। আজ বুঝবে মজা। পুলিশদের কাছে আমাকে নিয়ে বলা। ভার্সিটির সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে সেদিকে, কেউ কিছু বলছে না। অবশ্য কারো বলারও সুযোগ আর সাহস নেই। একদিন এক স্যার ওদেরকে এইসব কাজে বাধা দিয়েছিল বলে সেদিনও সেই স্যারকে মেয়েদের জামা পরিয়ে কল গার্লস এলাকায় ছেড়ে দিয়েছিল। এরপর ওই স্যারকে আর এই ভার্সিটিতে দেখা যায়নি। মুজিব আর সোহাগ দুটো মেয়ের কাপড় নিয়ে আসে। এই যা, তোরা ব্যাটা দুটোকে ধর। আরাফের কথা মতো সবাই এসে দুজনকে ধরল। রিশাদ বেশ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সাফিন এসে চড় দেওয়ার পর রিশাদ থেমে যায়। অবশ্য থামার আগে নিলয়ের দিকে তাকিয়েছিল ও। নিলয় তাকে চুপ হয়ে থাকতে বলে। রিশাদ এবার থেমে যায়। নিলয় আর রিশাদকে মেয়েদের পোশাক পরায় তারা। কিরে মুজিব, কিছু বলিস না কেন? কেমন লাগছে দেখে বল। ভাই, নিলয় ইল্লারে তো পুরা ওই যে কে আছে না, ওই যে টেনিস খেলে, নিগ্রো একটা মেয়ে, ধুর নাম ভুলে গেছি, ওইটার মতো লাগছে। আর এই রিশাদকে তো বস পুরা শাকিরার মতো লাগছে। ওরে বাপরে, তুই তো দেখি বেশ কিছু জানিস। আচ্ছা চল না, গিন 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 ড্যান্স দেই ওদের সাথে। চুপ শালা, আমি ডিজে অলোক ভাষণ দেব। এক একটা মাল সেই মাল লাগছে বস। মুজিব বেশি পাকনামো হচ্ছে, চল ওদেরকে জায়গা মতো নিয়ে যাই। নিলয় আর রিশাদকে ধরে যখন ক্যাম্পাস থেকে বের করতে যাবে তখনই পুলিশের জিপ দেখতে পায় সবাই। মুজিব, সোহাগ আর বাকিরা সবাই আরাফের পেছনে যেয়ে দাঁড়ায়। আরাফ দেখে রাফিন তার দিকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। এসব কি হচ্ছে এখানে? স্যার, ওরা আবার নিলয়কে র্যাগ করছে। ভাগ্যিস আসার সময় বলে এসেছিলেন, না হলে খুব খারাপ হয়ে যেত। স্যার, যে রাস্তা দিয়ে এসেছেন সোজা সেই দিক দিয়ে চলে যান, না হলে কি? যা বলছি তাই করো। আরাফ কথাটা শেষ করতেই রাফিন আরাফের গালে একটা চড় বসিয়ে দেয়। রাফিন তেড়ে আসতেই আরাফ থামিয়ে বলে,
দিনে দুপুরে পুলিশ মেরে কোনো লাভ নেই, যা হবে আজ রাতেই। শাফিনকে কথাটা আরাফ আস্তে করে বলে। তারপর রাফিনের দিকে তাকিয়ে আরাফ ভদ্রতার দৃষ্টিতে বলে, সরি স্যার, ভুল হয়ে গিয়েছে, আর কখনো র্যাগ করব না। আমাদের প্লিজ মাফ করে দিন, প্রমিস করছি আর কখনো এমন করব না। এবার আমাদেরকে ছেড়ে দিন, এর পরের বার এমন হবে না। তোরা কখনো ভালো হবি না। তোদের মতো বেয়াদব ছেলেদের জন্য ঢাকা নয়, সব স্থানের ভার্সিটিতে বহিরাগত ছেলেমেয়েরা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না। সরি স্যার, বুঝেছি, আর হবে না। যা এখন, পরের বার কিন্তু আর ছাড়বো না। আরাফেরা চলে যায়। নিলয় আর রিসাত সেখানেই দাঁড়িয়ে থাকে। রাফিন বলে, বাড়িতে যাও, আর কখনো ওরা তোমাদের জ্বালাবে না। হাসো কেন? স্যার, ও মনে হয় পাগল হয়ে গেছে, মানসিকভাবে এত চাপ সে সহ্য করতে পারেনি। তাই স্যার আসি, ধন্যবাদ। নিলয়কে নিয়ে রিসাত চলে যায়। রিসাত নিলয়কে বলে, তুই কেন ওদের সামনে হাসছিলি? ওরা আবার জাগ করবে তাই তাই হাসি পেল শুনে। তুই তো বেশি বুঝিস। আর পারছি না রিশাদ। কি? এভাবে সব সহ্য করতে পারছি না। বাদ দে। শুনশান পরিবেশ, চারদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশের নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাঁসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতের রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে, গায়ে প্রচণ্ড রকমের রক্ত জমাট বাঁধার চিহ্ন, আর গাল বেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকারে বলছে, আমাকে ছেড়ে দে, কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গুলির শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গী করে আর ঝিঝি পোকার বিদঘুটের শব্দকে উপেক্ষা করে জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। আরাফ, মুজিব আর সোহাগ দাঁড়িয়ে আছে ছোট্ট একটি গলিতে। অপেক্ষাতে আছে একটি বড় সুযোগের। কখন সেই বহু প্রতীক্ষিত অপেক্ষার বৃষ্টি নেহা বাড়ি থেকে বের হবে। রাতটা তখনও গাঢ় হয়নি। আরাফ ভালো করেই জানে নেহা রাত কটার সময় বাড়ি থেকে বের হয়। তার পাশের বাড়ি মানে ছোট কাকার বাড়িতে যায় তার কাজিনের সাথে গল্প করতে। এটা নেহার প্রতিদিনের রুটিন। আর নেহাকে যেতে হবে এই গলি দিয়েই, যেখানে দাঁড়িয়ে আছে আরাফ, মুজিব আর সোহাগ। ভাই আসছে না কেন ও? কটা বাজে? এই তো ভাই 9টা বাজে প্রায়। রেডি হ, এখনই সে আসবে। ভাই কিছু মনে না করলে তোমার পরে আমি কিন্তু করতে চাই। হারামি, আগে আসুক তারপর। ওকে তো তুলে নিয়ে যাবই, কেউ বাঁচাতে পারবে না, তবে তোমার পরেই আমি সুযোগ চাই। শয়তান একটা। এই চুপ চুপ, নেহা আসছে। নেহার মন খুব খারাপ। গতকাল ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে নেহা অনেকটাই চিন্তিত। বারবার নিলয়ের কথা অকারণেই নেহার মনে চলে এসেছে। নেহা অজান্তে নিলয়ের কথা ভেবেছে। বারবার নেহা এটা মনে হয়েছে। আদনান সাহেবের সাথে নিলয়ের কি সম্পর্ক? দেখতে ইনোসেন্ট মনে হলেও নিলয়ের চোখে এক ধরনের হিংস্রতা আছে, যা আরাফের র্যাগিংয়ের সময় আমি খেয়াল করেছি। কিন্তু কেন সে কিছুই বলে না? নেহা এসবই ভাবতে ভাবতে আরাফদের খুব কাছে চলে আসে। হঠাৎই নেহা খেয়াল করে পেছনে কারো পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। নেহা থেমে পেছনে তাকিয়ে দেখে মুজিব দাঁড়িয়ে আছে। নেহা থতমত খেয়ে এক প্রকার চমকে উঠে জিজ্ঞাসা করে, কি ব্যাপার মুজিব ভাই, তুমি এখানে? নেহার কথায় কোনো প্রতি উত্তর করে না মুজিব। মুজিবের দৃষ্টি নেহার মুখ থেকে বুক অবধি সীমাবদ্ধ। নেহা সেটা খেয়াল করে নিজেকে সামলে মুজিবকে কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে শুনতে পায়, হাই জানু, কেমন আছো? নেহা চমকে ওঠে, ঘুরে তাকিয়ে দেখে আরাফ আর সোহাগ দাঁড়িয়ে আছে। নেহা একটা বড় ঢোক গিলে পরিস্থিতি কিঞ্চিত বুঝতে পেরে চিৎকার দিতে যাবে, তখনই আরাফ বলে, নেহা সরি, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি তুমি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসো। আমি সরি বলছি সব কিছুর জন্য। আমাকে মাফ করে দাও, আবার ফিরে এসো আমার কাছে। কথা দিচ্ছি তোমাকে কোনো প্রকার অসম্মান করব না।
নেহা কিছু বলতে পারেনি আর। পেছন থেকে মুজিব অজ্ঞান হওয়ার স্প্রে জনিত রুমাল নেহার মুখে চেপে ধরে। তারপর নেহাকে আরাফেরা ধরে গাড়িতে তুলে নিয়ে যায়। শুনশান পরিবেশ, চারদিকে ঝিঝি পোকার শব্দ, চারপাশের নীরবতা ভেদ করে মাঝে মাঝে শাসা করে গাড়ি চলার শব্দ শোনা যাচ্ছে। মেন রাস্তা থেকে অনেকখানি দূরে তিনজন ছেলে দাঁড়িয়ে, হাতে রিভলভার। ওই তিনজন ছেলের সামনে পায়ে দড়ি বাঁধা একজন লোক বসে আছে, গায়ে প্রচণ্ড রকম রক্ত জমাট বাঁধা চিহ্ন, আর গাল বেয়ে মাথায় লোহার রড দিয়ে মারা ক্ষত থেকে রক্তের স্রোত নিচে গড়িয়ে পড়ছে। হাঁটু ভাঁজে বসে থাকা লোকটা বারবার মৃদু চিৎকার দিয়ে বলছে, আমাকে ছেড়ে দে, কিন্তু কেউ তার কথা শুনছে না। সবটা যেন অন্ধকার রাতে ঝিঝি পোকার শব্দের সাথে মিলিয়ে যাচ্ছে। তারপর হঠাৎ ঠাস করে একটা গোলের শব্দ শোনা গেল। ভয়ে সব আটকে উঠল। শুকনো পাতার মর্মর শব্দকে সঙ্গে করে ঝিঝি পোকার বিদঘুটে শব্দকে উপেক্ষা করে জোড়া পা যেন সামনে এগিয়ে আসতে লাগলো। তারপর সবটা যেন ধোঁয়াশা। রাফিন দেখতে পায় চারজন লোক কালো পোশাক পরে তার পেছনের দিক দিয়ে আসছে, আর তাদের হাতে একটা করে পিস্তল। কিন্তু রাফিন তাদের কাউকে কোনোদিন দেখেনি। একদম অপরিচিত চারজন মুখ। অবশ্য রাফিন তাদের মুখ দেখতেও পারছে না। পুরো মুখে লম্বা করে বড় মাথায় টুপি ঝোলানো, যেটা বড় রেনকোটে থাকে। আর রাফিনের কাছে আসতেই চারজন রাফিনের পেছনে সোজা হয়ে সারিবদ্ধভাবে দাঁড়ালো। রাফিনের মনে পড়ে একটা গুলির শব্দ হয়েছিল, কিন্তু গুলিটা কার বা কোথায় লেগেছে রাফিনের তা একদমই খেয়াল করা হয়নি। রাফিন জ্যোৎস্নার রাতে গাছের ফাঁক দিয়ে ধেয়ে আসা মৃদু চাঁদের আলোয় খেয়াল করে তার সামনে তিনজন লোকের মধ্যে একজন মাটিতে পড়ে আছে, আর ওদের দুজনকে ঘিরে ওদের পেছনে আরও চারজন লোক। রাফিন স্পষ্ট দেখতে পায় রাফিনকে যারা মারতে এসেছিল তারা হলো আরাফের লোক, শাফিন, শাওন আর রাহিল। আর যে গুলি খেয়ে পড়ে আছে সে হলো রাহিল। শাফিনরা এতক্ষণে পালিয়ে যায়নি, তার কারণ ওদের পেছনে অচেনা আগন্তুক দাঁড়িয়ে। তোর নাম শাফিন? রাফিনের পেছনে থাকা কোনো সবার মধ্যে নেতা গোছের আগন্তুক একজন ব্যক্তি কথাটা বলল। রাফিন সেই মুখের দিকে তাকায়, কিন্তু মুখটা ঢাকা, তাই সে কাউকে দেখতে পেল না। জি জি বাবা ভাই, আমার নাম শাফিন। থতলাচ্ছিস কেন? তোর নাম শাফিন সেটা জানি, তুই থাকিস কোথায় সেটাও জানি, তোর জন্মসাল, তারিখ, মাস, কি করিস, কখন কোথায় যাস, সকালে কি ব্রেকফাস্ট করিস, কখন বাথরুম যাস সেটাও জানি। আপনারা কারা? মৃত্যু দূর, এটা দেখছিস পয়েন্ট ফিল্ডিং 6 পুরোটাই লোড। তোকে মারার অনুমতি নেই, না হলে ডেঞ্জারাস ভয়েস গ্যাং এর কাছ থেকে অবধি কেউ বেঁচে ফেরেনি। তবে ভালো হয়ে যা, জাস্ট ওয়ার্নিং, যা। রাফিন কয়েকবার ঠোক গিলে চোখ বড় করে আগন্তুকের দিকে তাকায়। মনে মনে কয়েকবার বলেই ফেলেছে সে, কিভাবে আমি এই গ্যাংয়ের সামনে পড়লাম। এই গ্যাং তো সহজে কারোর সাথে শত্রুতা করে না, আর যার সাথে শত্রুতা করে তাকে মেরেই ফেলে। আমাকেও মারবে? শাফিন ধপ করে হাঁটু মুড়ে বসে যায়। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি কোনো দিনও আর কোনো কিছু করব না। আমি আপনাদের গ্যাংয়ের অনেক নাম শুনেছি, কিন্তু কোনো দিন দেখিনি। আমি এটাও জানি আপনারা কিভাবে মারেন। প্লিজ ভাই, আমাকে মারবেন না। আমি কখনো আর কিছু করব না। তোকে বললাম না মারবো না, তুই যা, 5 সেকেন্ডের মধ্যে এখান থেকে চলে যা, না হলে মেরেই ফেলবো। শাফিন আর শাওন দৌড়ে চলে আসে তাদের থেকে। শাফিন ভেবেছিল পেছন থেকে তাদের গুলি করা হবে, কিন্তু না, সেরকম কিছুই হয়নি। তাই শাফিন খুশি হলেও কপালে বেশ বড় রকমের চিন্তার ছাপ। হ্যালো মিস্টার রাফিন, আপনিও চলে যান, তবে হ্যাঁ, আজকের এই রাতের কথা আপনি ভুলে যাবেন, মনে করার একদম চেষ্টা করবেন না। আর ধন্যবাদ। শাফিনকে বসা থেকে তুলে হাত পা থেকে দড়ি খুলে অচেনা লোকগুলোর মধ্য থেকে সেই আগন্তুক লোকটি কথাটা বলে। তারপর আর না দাঁড়িয়ে সোজা চলে আসে তারা। রাফিন সেখানেই দাঁড়িয়ে হাঁ হয়ে যায়, কারণ এত কাছ থেকেও সে ডেঞ্জার বয়েজ গ্যাংকে ধরতে পারল না। সারা বাংলাদেশ প্রশাসন খুঁজে বেড়াচ্ছে এই গ্যাংকে। অনেক অফিসারদের মনে এই ডেঞ্জার বয়েজ গ্যাং নিয়ে নানা রকম চিন্তা,
কিন্তু এরা আসলেই খারাপ না। রাফিন বন থেকে বের হওয়ার পুরো সময় ধরে কেবল এই গ্যাংটাকে নিয়েই ভেবেছিল। খুব স্পিডে গাড়ি চলছে, শাসা গাড়ির শব্দ যেন বিকট হয়ে আধা শোয়া এক ঘুমন্ত নারীর ঘুম ভাঙিয়ে কানে এসে প্রবেশ করছে। ঘুমন্ত মেয়েটা নেহা, মুখে কাপড় বাঁধা। গাড়ির ভেতরটা পুরো অন্ধকার। কয়েক মিনিট লাগলো নেহা কোথায় আছে সেটা বোঝার জন্য। তারপর ওর সাথে কারা আছে সেটাও বুঝে নিল। আরাফ, মুজিব আর সোহাগ। নেহা চিৎকার দিতে পারছে না, কারণ ওর মুখে শক্ত করে কাপড় বাঁধা। কেবল মুখ দিয়ে গোঙানির শব্দ শোনা যাচ্ছে। আরাফ বুঝে গিয়েছে নেহার চেতনা ফিরে এসেছে। ঘুমের স্প্রে অনেকখানি সময় ধরে কাজ করছে না, না হলে এতক্ষণে অনেক সমস্যা হতো এই নেহাকে নিয়ে। আর একটু অপেক্ষা করো, জানো, তোমাকে আমরা রাজপ্রাসাদে নিয়ে যাব। তারপর সেখানে ঐশ্বর্য, সুখ আর সুখ, মজা হবে, মস্তি হবে। আমাকে চর আর অপমান করার মজাটা তোমাকে বোঝান। নেহার মুখে কোনো কথা বের হচ্ছে না। শব্দহীনভাবে নেহা বারবার বলে চলেছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। কিন্তু নেহার এই কথাগুলো বাইরে বের হচ্ছে না, কেবল চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ করে নেহা খেয়াল করে কোনো একজোড়া হাত তার স্পর্শকাতর জায়গা ছোঁয়ার জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে উপরের দিকে। নেহার এবার ছটফট করতে লাগলো। ঝাঁকুনিতে হাত দুটো নিচে নেমে গেল। চোখ বেয়ে অজস্র পানির মৃদু স্রোত বয়ে পড়েছে নিচে। আবারও কয়েক মিনিট পর সেই জোড়া হাত উপরের দিকে উঠে আসতে লাগলো। নেহা কিছুই করতে পারছে না, আবারও ঝাঁকি দিল, কিন্তু এইবার সেই দুটো হাত আর সরে গেল না। নেহা ঘুরে তাকিয়ে দেখে মুজিব তাকে পেছন থেকে জাপটে ধরে আছে, আর তারই হাত দুটোর গন্তব্যের খুব কাছে আসতে ধুম করে গাড়িটা ব্রেক করলো। আরাফ সহ গাড়িতে থাকা সবাই প্রায় হুড়মুড় করে সামনে ঝুঁকে গেল। আরাফ ড্রাইভারের রতনকে বলে, ওই শালা মাদারচোদ, তোর হোকায় সমস্যা হয়েছে? ব্রেক মারলি কেন? মরে যেতাম যদি, শালা খানকির পোলা। সরি ভাই, সামনে কে যেন দাঁড়িয়ে আছে। মুজিবের মেজাজ বেশ খারাপ। বহুদিনের ইচ্ছা পূরণ হতে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগেই এমন বাধা পাবে মুজিব তা ভাবতেও পারেনি। প্রচণ্ড রকম বিরক্তি নিয়ে বলে, আরাফ ভাই, সামনে দাঁড়িয়ে থাকা ছেলেকে আমি দেখছি, পুরো মেজাজটাই খারাপ করে দিল। আমার নিচের সমস্যা হচ্ছে, ঠান্ডা হচ্ছে না, মেশিনটা আমাকে দিন, আমি ওর দিয়ে আসি। নেহা যেন প্রাণ ফিরে পেল। বাইরে কি হচ্ছে নেহা তা একদমই জানে না। কেবল গাড়ির সামনে হেডলাইট নেহা স্পষ্ট দেখতে পায় লম্বা হুডি ঝুলিয়ে পেছনে হাত বেঁধে কে যেন মাথাটা একদম নিচু করে দাঁড়িয়ে বাইকের সামনে। এই একজন লোকের জন্য মুজিবের মতো কুত্তার বাচ্চার হাত থেকে ওর সম্মানটা বেঁচে গেল হয়তো। নেহা অনেক খুশি হলেও চিন্তার ছাপ তার যায়নি। মুজিব গাড়ি থেকে নামে, আরাফ আর সোহাগও তার পেছনে নামে। নেহা গাড়িতে একা, কেবল ড্রাইভার সিটে বয়স্ক রতন কাকু বসে আছে। রতন লাল নেহাকে খুব ভালো করে চেনে, কারণ বহুবার আরাফ স্যারের সাথে নেহাকে সে দেখেছে। রতন লালের কাছে নেহা তার মেয়ের মতোই লাগে। সবসময় নেহাকে সে মা বলে ডেকেছে। এমন কিছু হোক রতনলাল একদমই চাচ্ছিল না, তাই হঠাৎ পথে বাধা পড়াতে দুজনে একটু খুশি। রতনলাল নেহার মুখ থেকে কাপড় খুলে দেয়। তখনই তারা শুনতে পায় ঠাস করে একটা গুলির শব্দ, আর গুলিটা মাথা ভেদ করে সোজা আরাফের গাড়ির কাচের সাথে এসে লেগে কাচ ভেদ করে নেহা চিৎকার দিয়ে ওঠে। গানে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখে মুজিব মাটিতে পড়ে আছে। নেহা গাড়ি থেকে নামে। আরাফ আর সোহাগ ভয়ে একদম পাথর হয়ে যায়। ওদের পা যেন আর চলতেই চায় না। চোখের সামনে আরাফের প্রিয় বাম হাত এভাবে মাটিতে পড়ে থাকবে লাশ হয়ে। আরাফ তা কল্পনাও করেনি। আরাফ মুখ তুলে সামনে তাকায়। লম্বা টুপিওয়ালা ছেলেটার হাতে একটি পিস্তল সোজা আরাফের দিকে তাক করে আছে। আরাফ ভয়ে দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। নেহা যে আরাফের পাশে দাঁড়ায়। মুজিবের কপাল বেয়ে তা লাল রক্ত পিছঢালা মাটিতে পড়ে ছড়িয়ে যাচ্ছে চারদিকে। নেহার রক্ত দেখে জ্ঞান হারায়, ধপ করে মাটিতে পড়ে যায়। আরাফ দেখে আগন্তুক ছেলেটি তার দিকে এগিয়ে আসছে।
আরাফ হাঁটু মুড়ে বসে পড়ে নিচে, চোখ দিয়ে ভয়ের অশ্রু গড়িয়ে পড়ছে শুধুই। আরাফ আর সোহাগ হাত জোর করে সামনে দাঁড়িয়ে থাকা অচেনা ছেলের সামনে বলতে থাকে, ভাই আমি জানি না আপনি কে। আপনি জেন্ডার বয়েস গ্যাং এর কেউ? কারণ আমি আর্টিকেলে পড়েছিলাম আপনাদের নিয়ে, একটা ফটো বের হয়েছিল আপনাদের নিয়ে, সেখানে আপনার মতো পোশাকই দাঁড়িয়ে আছে কয়েকজন, হাতে পিস্তল, নিচে আমাদের গ্যাং সম্পর্কে লেখা আর্টিকেল। কিন্তু আমি জানি না আপনি কে, আপনার সাথে আমার কিসের শত্রুতা। আমাকে প্লিজ মারবেন না, আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন। আমি জানি আপনারা কাউকে বাঁচিয়ে রাখেন না, আমাকে ছেড়ে দিন ভাই প্লিজ। আগন্তুক কোনো কথা বলে না। গাড়ির পাশে ভয়ে চুপসে থাকা রতনলালের দিকে অপরিচিত ছেলেটা ইশারা করে ডাকে। রতনলাল সামনে আসে, ইশারা করে বলে কাপড় দিয়ে দুজনের চোখ বেঁধে দিতে। রতনলাল কথা মতো আরাফ আর সোহাগের চোখ বেঁধে দেয়। তারপর ইশারাতে বলে নেহাকে গাড়িতে তুলতে এবং সোজা নেহারই বাড়িতে পৌঁছে দিতে। রতন যেন তার কথা শুনতে বাধ্য। অপরিচিত লোকটার কথা মতো রতন নেহাকে গাড়িতে তোলে, তারপর সামনে এসে দাঁড়ায়, ইশারায় বলে তাকে পৌঁছে দিয়ে এদেরকে এখান থেকে নিয়ে যেতে। রতন আর দাঁড়ায়নি, সোজা গাড়ি ঘুরিয়ে জোরে টান দিয়ে ফেলে আসা রাস্তার পরিচিত দিক ধরে চলতে থাকে। দুজন মানুষ রাস্তার এক পাশে চোখে মুখ কাপড় বাঁধা অবস্থায় বসে আছে। কেউ একজন এসে দুজনকে হাত ও পায়ে দড়িতে বেঁধে দেয়। তারপর লম্বা টুপিওয়ালা ছেলেটা আরাফের কানের কাছে মুখ নিয়ে বললে, খুব মজা লাগে মানুষকে হাঁটু মুড়ে বসে থাকতে দেখলে, তাই না? আরাফ আর কিছু শুনতে পায় না। অনেকটা সময় পেরিয়ে গেল, কোনো কিছু শব্দ শুনতে পাচ্ছে না ওরা। সোহাগ কয়েকবার ডাক দিল, আরাফ ভাই, ভাই আছেন? আরাফ ঠিকই তার পাশে থাকলেও কোনো কথা বলতে পারছে না, কারণ আরাফ এক মনে ভেবেই চলেছে কে এই ছেলে। কণ্ঠটা অনেক পরিচিত, কিন্তু তবু কনফিউজ, যেন আরাফের মনে বড় রকমের চিন্তার ছাপ ফেলে দিয়েছে। তবে কি সে ইনোসেন্ট চশমা পরা, নাকি অন্য কেউ? সে তো এমন হবে না কখনোই, দেখতে তো গাইয়া খ্যাত আর আবুল মার্কা লাগে। তাহলে কে হতে পারে? কেই বা গ্যাংয়ের লোক শেষের কথাটি বলে গেল। নেহার যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে বিছানায় আবিষ্কার করলো। ওকে ঘিরে বাড়ির সব লোক দাঁড়িয়ে আছে। নেহা সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করতে যাবে এখানে আমি কিভাবে এলাম, কিন্তু নেহাকে কিছু জিজ্ঞাসা করার আগে নেহার মা বলল, কি হয়েছে তোর? হঠাৎ করেই তুই তোর ছোট চাচাদের বাড়ির সামনে অজ্ঞান হয়ে পড়েছিলি। নেহা কিছু বলে না, চোখটা সে বন্ধ করে। চোখের সামনে ভাসতে থাকে কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনা। বুকটা তার ধক করে ওঠে। চোখের সামনে ভাসতে থাকে মুজিবের রক্তাক্ত লাশ, আরাফ আর সোহাগের মুখটা। সেই সাথে কল্পনায় বিরাজিত হতে থাকে অচেনা সেই লম্বা টুপিওয়ালা লোকটার কথা। কেমন যেন কাঁপুনি দিয়ে উঠল সব। কেন সে আমাকে বাঁচালো? নাকি আরাফদের সাথে আগেই তার শত্রুতা ছিল কেউ? নেহা এক মনে কথাগুলো ভেবেই চলেছে, কিন্তু কোনো উত্তর সে পায়নি। রাফিন মাথা নিচু করে বসে আছে। ওর সামনে বসে আছে পুলিশ কমিশনার ও আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তারা। কমিশনার সুবীর ঘোষ রাফিনের ব্যান্ডেজ মিশ্রিত শরীরের দিকে তাকিয়ে বলল, তোমাকে এসব কারা করেছে? রাফিন কোনো কথার উত্তর দেয় না। ওর মনে কেবল ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের নিয়ে নানা রকম কথা ভেবে চলেছে। তাই রাফিন বিষণ্ণ মুখ নিয়ে সবার উদ্দেশ্যে বলে, স্যার আমি জানি না, গাড়ি নিয়ে আসছিলাম, হঠাৎ রাস্তায় ওরা আমাকে দাঁড় করায়। ওদের মুখ আমি চিনি না, কারণ সবার মুখে কাপড়ে ঢাকা ছিল। আমি নামতেই ওদের মধ্যে কেউ এসে আমার মাথায় জোরে আঘাত করে। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর যখন জ্ঞান ফেরে তখন একটা জঙ্গলের মধ্যে নিজেকে হাতে পায়ে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখি। তাহলে তুমি বেঁচে ফিরলে কিভাবে? কমিশনার স্যারের কথাতে এবার রাফিন চুপ হয়ে গেল। কি বলবে সে খুঁজে পাচ্ছে না। সে কি বলে দেবে কারা তাকে বাঁচিয়েছে? যদি বলি তাহলে পুরো কেসটা কেমন যেন গুলিয়ে যাবে। রাফিন চুপ করে বসে রইল। কি হলো মিস্টার রাফিন, কিছু বলছেন না যে? আসলে স্যার আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। ওরা আমাকে মারতে যাবে তখনই পিছন থেকে আমাকে আবার কে যেন মাথায় জোরে বাড়ি দেয়। আমি ওখানে জ্ঞান হারাই। জ্ঞান ফিরতেই দেখি আমি মেন রাস্তা মানে আমার জিপের কাছে পড়ে আছি। ফোন বের করে হাবিলদারকে ডেকে হসপিটালে যাই। আমিও কিছুই বুঝতে পারছি না স্যার, কিভাবে যে কি হলো। আমিও সেসব কাল রাত থেকেই ভেবে চলেছি, বাট এর উত্তর আমি জানবই।
ও তাহলে এটা নিয়ে আপাতত তোমার কেস, কে তোমাকে আক্রমণ করেছে সব তথ্য তোমার খোঁজে বের করতে হবে। তারপর কিভাবে সেখান থেকে চলে এসেছো সুস্থ শরীরে সেসব তোমার খোঁজার দায়িত্ব এখন। ওকে স্যার। ঠিক আছে, আপাতত রেস্ট নাও, আমরা আসছি। সবাই চলে গেল। রাফিন একটু উঠে দাঁড়ালো। রাফিনের এতক্ষণ সব বানিয়ে গল্প বলাটা সবাই বিশ্বাস করবে রাফিন তা ভাবেনি। তবে সে জানে তাকে কারা হামলা করেছিল, এটাও জানে তাকে কারা বাঁচিয়েছে, কিন্তু সে কমিশনারদের কাছে কিচ্ছুই বলেনি। কেন বলেনি তার কারণ রাফিন এখনও নিজেই জানে না। সবটা কেমন যেন রহস্য রহস্য লাগছে। বারবার মনে পড়ছে ডেঞ্জার বয়েজ গ্যাংয়ের বলা কথাগুলো। কিন্তু আমাকেই কেন তারা বাঁচালো? পুলিশদের সাথে তো মহাশত্রুতা এই গ্যাংয়ের। তাহলে আমাকে কেন তারা বাঁচাবে? সেখানেই তো আমাকে আর ওদেরকে মেরে ফেলতো। তাহলে কি কোনো সম্পর্ক আছে আমার আর ওদের সাথে? না না, কেসটা যত সহজ ভাবছি ততই যেন কিছু প্রশ্ন মাথায় এসে কেসটা পুরোপুরিভাবে কঠিন করে দিচ্ছি। নিলয় চল, আদনান সাহেব ডেকেছে। নীলয় ব্যালকনিতে দাঁড়িয়ে একের পর এক সিগারেট টেনে যাচ্ছে। রিসাত বাড়িতে ছিল না বলেই সে সিগারেট খাচ্ছিল, কিন্তু হুট করে রিসাত চলে আসবে নিলয় বুঝতে পারেনি। তার সিগারেট ফেলে রিসাতের দিকে ঘুরে তাকাতে রিসাত কথাটি বলে। নিলয় মুচকি হাসে, তারপর বলে, আচ্ছা চল। রেডি হয়ে নে। তারা আর কোনো কথা বলে না। রেডি হয়ে দুজন বের হয়। রিসাত বাইক নিয়ে আসার জন্য যায়। নিলয় বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তখনই ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে মাসুমের কল। বল। সব কিছু ঠিকঠাক তো ভাইয়া? এখন অবধি সব ঠিক আছে। আচ্ছা তাহলে রাখি, টেক কেয়ার। রিসাত বাইক নিয়ে আসে। নিলয় পেছনে উঠে আদনান সাহেবের উদ্দেশ্যে দুজনে যায়। কিছু সময় বাইক চালানোর পর তারা এসে পৌঁছায় নিজ গন্তব্যে। বড় একটি বাড়ি, চারপাশ সিকিউরিটিতে ভর্তি। মাঝবয়সী এই আদনান সাহেবের বাড়িটা বেশ বড় ও পরিপাটি। বড় এই বাড়ির সামনে মেইন গেটে সব সময় দুজন দারোয়ান দাঁড়িয়ে থাকে, তবে ওদের হাতে রাইফেল। এক কথায় এরা দারোয়ান প্লাস সিকিউরিটি। আদনান সাহেবের সাথে কেউ দেখা করতে চাইলে 3 জায়গাতে তাকে চেক করা হয়, নানা প্রশ্ন করা হয়। আর বড় কথা, 1 মাস আগে তার পিয়ের কাছ থেকে অনুমতিপত্র নিয়ে তবেই দেখা করতে হবে। রিসাত আর নিলয়ের বাইকটা বাইরের সামনে যেয়ে থামে। বাড়ির মেইন গেট সব সময় বন্ধ অবস্থাতেই থাকে। নিলয়ের বাইকটা এসে সেখানে থামতেই দারোয়ান দুজন লোক দরজাটি খুলে দেয়। রিসাত বাইক চালিয়ে ভেতরে প্রবেশ করার সময় নিলয়ের দিকে তাকিয়ে দুজন দারোয়ান সালাম দেয়। অন্য কেউ হলে এই দারোয়ান লোক দুটো আধা ঘন্টা ধরে তাদেরকে চেক করত, কিন্তু নিলয় এসেছে, তারা কখনোই তাকে চেক করবে না। পুরো বাড়িটা কোথাও কোনো রকম মাটি নেই, সবটা পাকা করা। ঢাকার শহরে বিশাল জায়গা জুড়ে এই বাড়িটা, আর তার একমাত্র মালিক আদনান সাহেব। বাড়ির সামনেই বাইকটা পার্ক করে, তারপর মাথা নিচু করে নিলয় হাঁটতে থাকে আদনান সাহেবের দিকে। দরজার সিকিউরিটি টিম নিলয়ের দিকে তাকিয়ে হেসে সালাম দেয়। নিলয় তার উত্তর দিয়ে বলে, সবাই কেমন আছেন? জি ভালো। ভাই আপনি কেমন আছেন? আমিও ভালো। যান ভেতরে যান, আপনার জন্য উনি আজ কোথাও বের হয়নি। রিসাত আর নিলয় দুজনে বড় ড্রয়িং রুমে প্রবেশ করে। ড্রয়িং রুমের ডান পাশে আদনান সাহেব সাদা পাঞ্জাবি পরে বসে টিভি অন করে সেদিকে তাকিয়ে আছে। নিলয়কে আসতে দেখে আদনান সাহেব টিভি অফ করে দেয়। আদনান সাহেবের মুখে দাড়ি নেই, ক্লিন শেভ করা, চুলগুলো একদম কালো। বয়সটা খুব বেশি না, আবার একদম ইয়াংও নন তিনি। নিলয়ের মতোই মুখটা তার মায়াবী, কেবল পার্থক্য নিলয়ের থেকে বয়সে বেশি উনি। নিলয়ের সামনের সোফার কাছে যে দাঁড়ায়, মাথাটা নিচু ভাবেই আছে। রিসাদের দিকে তাকিয়ে আদনান সাহেব বলে, বসো রিশাদ, আসতে কোনো সমস্যা হয়নি? না স্যার, কোনো সমস্যা হয়নি, আপনার ফোন পেয়ে সোজা চলে এসেছি। গুড। কেমন আছো তোমরা? রিসাদ কিছু বলতে যাবে তার আগেই নিলয় রিসাদের দিকে তাকিয়ে বলে, রিশাদ, কি কারণে উনি ডেকেছেন সেটা জিজ্ঞাসা কর, না হলে তুই বসে কথা বল, আমি গেলাম। দেখেছো রিশাদ, তোমার বন্ধু এখনো আমার দিকে না তাকিয়ে সেই আগের মতোই রেগে কথা বলে। নিলয়, কি প্রবলেম তোর? তার কোনো উত্তর তুমি পাবে না। কেউ কোনো কথা বলে না। সবাই
কিছুক্ষণ চুপ হয়ে বসে রইল। রিসাত একবার আদনান সাহেবের দিকে তাকায়, আরেকবার তাকায় রিসাতের দিকে। নিলয় মাথা নিচু করে আঙ্গুল ফোটাতে লাগলো, আর আদনান সাহেব নিলয়ের দিকেই তাকিয়ে আছে। রিসাত কিছু বলতে যাবে, তখনই সবাই শুনতে পায়। হাই ডিয়ার সুইট হাজব্যান্ড, এখানে কি হচ্ছে? আমাকে না ডেকে তোমরা কথা বলা শুরু করছো? যাও, তোমার সাথে আরি। রিসাত আর আদনান সাহেব সেদিকে তাকায়। সিঁড়ি ভেঙে রিসাত আর নিলয়ের থেকে মাত্র 2-3 বছরের বড় একজন মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। মহিলার নাম তাহিরা চৌধুরী, তবে এখন মিসেস তাহিরা হাসান নামেই সবার কাছে পরিচিত। সবসময় হাতা কাটা ব্লাউজ পরবে, গলা থেকে বুকের উপরে অনেকখানি অংশ সবসময় খুলে রাখবে। শাড়ি পরলেও নাভির অনেকটা অংশ খুলে থাকে তার। বলতে গেলে পুরো আধুনিক একজন মহিলা। রিসাত উঠে দাঁড়িয়ে সালাম দেয়, কারণ রিসাত এনাকে বেশ ভালো করেই চেনেন। সালাম দিয়ে রিসাত দাঁড়িয়ে রইলেন তাহিরা হাসানের থেকে বসার অনুমতির জন্যই। তাহিরা হাসান সালামের উত্তর দিয়ে বলল, ওহ বসো রিশাদ, তোমাকে না বলেছি সালাম দেবে না, হাই বা হ্যালো বলবে, তা না হলে বুড়ি বুড়ি লাগে, বুঝতে তো পারছো। রিসাত মনে মনে হাসে। সে বসে তাহিরা বেগমের কথায় ভাবছে। সব সময় তিনি ঢং করে কথা বলেন। এক গাধা মেকআপ, দামি শাড়ি, সাজগোজ, ঢং করে কথা বলা তার নিত্যদিনের স্বভাব। তাহিরা বেগম সোজা আদনান সাহেবের পাশে গা ঘেঁষে বসে পড়ল। কি হচ্ছে কি? তোমাকে না বলছি আজ নিচে আসবে না, নিলয় আসবে, তবু তুমি এখন এই সময় নিচে? তাহিরার কথা শুনে সামনে বসা নিলয়ের দিকে তাকায়। নিলয়কে দেখেই তিনি আদনান সাহেবের কাছ থেকে অনেকটা দূরে সরে যেয়ে বসে। এতক্ষণ সে নিলয়কে একদমই দেখেনি। আদনান সাহেব কিছু বলতে যাবে, তখনই নিলয় রিসাতের দিকে তাকিয়ে বলে, রিশাদ চল, আর এখানে থাকবো না। দেখছিস না ওনার চেয়ার লিডার চলে এসেছে। নিলয় এসব কি? উনি তোর মা হন? হয়, সৎ মা হয়, বয়সে আমার থেকে 2 বছরের বড় আমার মা হয়। তুই থাক, আমি গেলাম। নিলয় আর দাঁড়ায় না, বাইরে এসে বাইকের উপর বসে। রিসাত ভিতরে আছে। নিলয় বাইকের উপরে বসে সিগারেট ধরায়, উপরের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে থাকে। ওদিকে রিসাত তখনও ভিতরে বসে আছে। এবার নাও, হলো তো? তোমার জন্যই নিলয়ের সাথে কথা বলতে পারি না। তুমি ভালো করে জানো নিলয় তোমাকে সহ্য করতে পারে না। তাতে আমার দোষটা কোথায়? সে সহ্য করতে পারে না তো আমি করতে পারি, আমার তো কোনো সমস্যা নেই। ওর দিক থেকে আমি তো তাকে ছেলে মনে করি নাকি? দেখো তাহি, এই ব্যাপারে এখনো কোনো কথা বলতে চাই না, প্লিজ তুমি যাও, আমি রিশাদের সাথে কথা বলে আসি। তাহিরা বেগম চলে গেলেন। আদনান রিসাদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ডেকেছিলাম তার কারণ তোমরা কি রাতে বের হয়েছিলে? মানে স্যার, আমি কিন্তু জানি তোমরা বের হয়েছিলে, আর কি কি করেছো সেটাও জানি। ওহ, তোমাদের না বারণ করে দিয়েছিলাম এসবে জড়াবে না? আচ্ছা স্যার, আমি নিলয়কে বলবো। ও তো শুনবে না। আমি বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, সব খবর দিও, আর ওকে একটু বুঝিও যেন রাগ না করে। আচ্ছা স্যার। রিসাত বের হয়। বাইরে এসে দেখে নিলয় বাইকের উপর বসে সিগারেট খাচ্ছে। রিসাত এবার কিছু বলে না, কারণ নিলয় যখন রেগে থাকে রিসাত তখন কিছু বলতে পারে না। রিসাতকে দেখে নিলয় সিগারেট ফেলে দেয়। রিসাত বলে, তোকে মানা করার পরও তুই কাল ডেঞ্জার বয়েজ এ যোগ দিয়েছিলি, আঙ্কেল সেটা জানে। তো মানে তুই কি তোর মায়ের কথাও শুনবি না? চল বাসায় যাই, কাল ভার্সিটিতে যেতে হবে তো। রিসাত কোনো কথা বলে না। রিসাত এখন জানে নিলয় ভার্সিটিতে গেলে আগের মতো সমস্যা হবে না, কিন্তু আরাফ এবার সমস্যা না করলেও নিলয় সমস্যা করবে, এটা শিওর। নিলয় আর রিসাত বাইক চালিয়ে নিজেদের বাড়ির কাছে আসে। কাছে আসতেই দেখে রাফিন সাহেব ওদের বাড়ির সামনে পায়চারি করছে। মাথায় তার ব্যান্ডেজ, হাতে পায়ে কালশিটে দাগ। রাফিন ভুরু কুচকে তাকায় ওদের দিকে, কারণ ওদের কাছে দামি বাইক দেখে রাফিন বেশ খানিকটা অবাক চোখে তাকিয়ে আছে। স্যার আপনি এখানে? তোমাদের সাথে দেখা করতে এলাম, কেন জানি না মনে হচ্ছিল তোমাদের সাথে কথা বললে ভালো লাগবে। কখন এসেছেন? কিছু সময় আগে। তোমরা কোথাও গিয়েছিলে? জি স্যার, একটু নেহাকে দেখতে গিয়েছিলাম। ও,
তা এত দামি বাইকটা কার? রিসাত কিছু বলে না, নিলয়ের দিকে তাকায় শুকনো চোখে। নিলয় মুচকি হেসে বলে, বাইকটা আমাদের বন্ধুর, একটু দাঁড় নিয়েছি, সে এখনই আসবে নিতে। দাঁড়ান, ফোন করি। হুম। নিলয় পকেট থেকে ফোন বের করে কিছু সময় পর একটা কালো জ্যাকেট পরা ছেলে রিক্সা করে নিলয়দের সামনে এসে নামে। নিলয় মুচকি হেসে বলে, এই নাও তোমার বাইক। কি ভাই, বাইকটা এনেছো সেই কখন, আর এখন দিলে? আচ্ছা ঠিক আছে, আবার লাগলে বইল। রাফিন ছেলেটার দিকে তাকায়, পা থেকে মাথা অবধি ভালো করে দেখে। এই ছেলে নিলয়দের থেকে বয়সে ছোট, কিভাবে বন্ধু হতে পারে? ছেলেটি বাইক স্টার্ট দিতে যাবে তখনই রাফিন থামিয়ে বলে, এই ছেলে দাঁড়াও, তোমার নাম কি? জি মাসুম। তোমার কণ্ঠটা আমার একটু চেনা চেনা লাগছে। খুব মনোযোগ দিয়ে হয়তো কোথাও তোমার কণ্ঠটা শুনেছিলাম। আমি তো আপনাকে প্রথম দেখছি, হয়তো কোথাও ভুল হচ্ছে। হতে পারে। আচ্ছা যাও। হুম। মাসুম চলে যায়। রাফিন নিলয়ের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, ভিতরে যেতে বলবে না? চলুন স্যার। স্যার নয়, ভাই বলো। তোমরা গ্রাম থেকে এসেছো, আর গ্রামকে আমি অনেক ভালোবাসি। চলো উপরে যাওয়া যাক। নিলয়দের সাথে রাফিন উপরের ঘরের দিকে আসে। নিলয় কেমন যেন উসখুস করছে, কারণ রাফিন নিলয়দের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, আর এটাই বড় সমস্যা। পুলিশদেরকে নিলয় সবসময় এড়িয়ে চলে। দেখা যাক পরে কি হয়। আচ্ছা স্যার, অনেকক্ষণ ধরে আপনাকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছি, কিন্তু করতে পারছি না। রাফিন নিলয়ের বিছানায় বসতে যাবে, তখনই রিসাত কথাটি বলল। রিসাদের মুখে কথাটি শুনে রাফিন কিছুটা কপাল কুঁচকে তাকায়। নিলয় রুমে নেই। নিলয় ওদের জন্য কফি বানাতে গিয়েছে। রিসাত আরাম করে বসতে বসতেই নিলয় 3 মগ কফি নিয়ে হাজির। রাফিনের দিকে কফি বাড়িয়ে দিতে রাফিন বলল, বাহ, ইনোসেন্ট ছেলে কফিও বানাতে পারে দেখছি। তোমাকে দেখলে তোমার ওপর কেউ রেগেই থাকতে পারে না, কিন্তু আরাব যে কেন শুধু শুধু তোমাকে র্যাগ করে বুঝলাম না। রাফিনের মুখে নিলয়ের ব্যাপারে এমন কথা শুনে রিসাত একটু শব্দ করে হেসে দিল। রাফিন রিসাদের দিকে তাকায়, আর হাসি দিয়ে রিসাত নিলয়ের দিকে তাকায়। নিলয়ের চোখ দুটো গোল গোল করে রিসাদের দিকে তাকাতেই রিসাত থেমে যায়, এবং রিসাত মনে মনে বলে, আপনি যদি জানতেন নিলয়ের আসল রূপ, তাহলে আর এটা বলতেন না। রাফিন রিসাদের হাসির কারণ জানতে চাওয়ার আগেই বলল, স্যার, আপনাকে ওই কথাটা জিজ্ঞাসা করি, যেটা জানতে গিয়ে চাইছি অনেকক্ষণ থেকে। ও হ্যাঁ, বলো কি কথা? আপনার মাথায় ব্যান্ডেজ আর হাতে কেমন কালসিটে দাগ দেখছি, কিন্তু কেন? ও এসব, মাথায় চোট পেয়েছিলাম বাইক থেকে পড়ে যে। বাইক থেকে পড়ে গিয়েছিলেন? তাহলে হাতে কেন দড়ি দিয়ে শক্ত করে বাঁধা দাগ পড়ে গেছে? মনে হচ্ছে আপনার দুটো হাতকেও শক্ত করে বেঁধে রেখেছিল অনেকক্ষণ। রাফিন চুপ করে যায়, কিছু বলতে যেও পারল না। কফির মগে কয়েকবার চুমুক দিয়ে নিলয়ের দিকে তাকায় রাফিন। ওরা দুজন রাফিনের দিকে উত্তর সূচক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফিন একবার ভাবলো সত্য ঘটনাটা খুলেই বলি, আবার ভাবলো যদি তারা আবার কাউকে বলে দেয়। রাফিন কেমন যেন অহেতুক চিন্তায় পড়ে গেল। নিলয় বলল, সত্যিটা বলুন স্যার, আমরা খালি শুনবো। বলছো তাহলে? স্যার বলুন আপনি, আর সমস্যা হলে থাক, বলতে হবে না। আচ্ছা শোনো, তোমাদের আমি মিথ্যে বলেছি। আসলে কাল রাতে আরাফের দলের ছেলে সাফিন আমাকে ধরে নিয়ে গিয়েছিল। কি? তারপর কি হলো? ওরা আমাকে মেরেই ফেলতো, কিন্তু রাফিন চুপ হয়ে যায়। কফির মগে চুমুক দিয়ে রাফিন নিলয় আর রিসাদের দিকে তাকায়। দুজনে উৎসুক জনতার মতো চেয়ে আছে রাফিনের দিকে, যেন এমন কাহিনী তারা আগে কখনোই শোনেনি। রাফিন কথাটা শেষ করে উঠে দাঁড়িয়ে টেবিলের কফির মগ রেখে আবারও ঠিক জায়গাতে যেয়ে বসে। তারপর একটু নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু তারা আমাকে মারতে পারেনি। পারবে কিভাবে? আপনি এমনিতেই হ্যান্ডসাম, আপনি নিশ্চয়ই ওদের সাথে লড়েছেন। লড়বেনি বা না কেন? আপনি তো পুলিশ, আর আপনার কাজই তো অপরাধের বিরুদ্ধে লড়া। আপনার মতো পুলিশ অফিসারকে ওরা তুলে নিয়ে গেছে বাবা যায়। ওর সব মাটিতে পড়েছিল। ওরা কই গেছে? হসপিটালে নাকি থানায়? স্যার না রিসাত,
আমি কিছুই করিনি। আমাকে যখন কপালে পিস্তল ঠেকিয়ে মারতে যাবে তখনই একটি গ্যাংয়ের ছেলেরা এসে আমাকে ওদের থেকে বাঁচায়। গ্যাং মানে কি? গ্যাং নামক ডেঞ্জার বয়েজ গ্যাং। গ্যাংয়ের ছেলেদের মধ্যে যে নেতৃত্ব দিচ্ছিল সে আমার সামনেই একটা ছেলেকে মেরে ফেলে, আর বাকি দুইজন মানে সাফিনকে ছেড়ে দেয়, পরে আমাকেও বাঁচিয়ে ছেড়ে দেয়। ও, ডেঞ্জার বয়েস আবার কারা স্যার? নিলয়ের মুখে এমন কথা শুনে রিসাত আবারও শব্দ করে হেসে দিল। নিলয় রাগী দৃষ্টিতে রিসাতের দিকে তাকাতে রিসাত থেমে যায়। রাফিন রিসাতের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তুমি নিলয়ের কথা শুনে এমনভাবে হাসলি যেন নিলয় খুব ভালো করেই গ্যাংটাকে চেনে। আরে ভাই, এই গ্যাংয়ে নিলয়ের মতো হাবাগোবা লোক কেন, আমি নিজেই তা চিনি না। নিলয়, তোমরা কি কোনোদিন নাম শোনোনি এই গ্যাংয়ের? অনেক আগে একটা আর্টিকেল বের হয়েছিল, প্রথম পাতায় এই গ্যাংটাকে নিয়ে অনেক কিছু লিখেছিল, ছবিও দেখেছিলাম, লম্বা কালো টুপি পরা একটা ছেলের। তারপর আর জানি না স্যার। আমিও পরেই জেনেছিলাম ওদের তাণ্ডব আমাকে মুগ্ধ করে। কোনো প্রকার ছিটে ফোটাও প্রমাণ রাখে না তারা। অবশ্য ওদের কাজ কাউকেই বাঁচিয়ে না রাখা। তাহলে আপনি বাঁচলেন কেন স্যার? এটাই তো রহস্য। আসলে স্যারের সাথে তো ওনাদের মনে হয় কোনো শত্রুতা নেই, আবার হতেও পারে স্যার ওদের বন্ধু হয় না, এমন যেমন আমাদের সাথে স্যারের এখন বন্ধুত্ব রয়েছে। রিসাতের কথা শুনে নীলা জোরে জোরে কয়েকবার কেশে দিল। রিসাত মুচকি হেসে রাফিনের দিকে তাকিয়ে আছে। রিসাত জানে এখন নিলয়ের দিকে তাকালে চোখ রাঙানি দেখতে হবে তার। আচ্ছা শোনো, তোমরা যেন আবার কাউকে বলো না এই ব্যাপারে। আর তোমাদের ভার্সিটিতে যাওয়ার দরকার নেই নিলয়, ওরা খুব খারাপ। আচ্ছা স্যার, ঠিক আছে। দুজনের সাথে রাফিন আরও কিছু সময় কথা বলে চলে যায়। নিলয় আর রিসাত যেন হাঁপ ছেড়ে বাঁচে। পকেট থেকে ফোন বের করে মাসুমকে কল দিয়ে বলে, মাসুম, বাইকটা নিয়ে চলে আয়। কোথায় আছিস এখন? ভাইয়া, বাইকটা থাক না কিছু সময়, আফরিনের সাথে একটু ঘোরাঘুরি করব। আফরিনটা আবার কে? আরে ওই যে রাফিয়ানের যে ছিল না, সেই আফরিন। আর আমি রাফিয়ান চ্যাপ্টার শেষ। আচ্ছা যা গোর। নিলয় দুই পকেটে হাত গুজে ভার্সিটিতে প্রবেশ করে। চোখে চশমা তার। দূর থেকেই নিলয় দেখতে পায় প্রতিদিনের সেই জায়গাটাতে আরাফদের বসে থাকতে দেখত। সেখানে তারা নেই, তবে ওদের বদলে একদল সিনিয়র আপুরা বসে আছে। নিলয় মনে মনে একটু অখুশি হলো, কারণ সে চেয়েছিল আরাফ তাকে আরও র্যাক করুক, কিন্তু না, এমন হয়নি। অবশ্য না হওয়ারই চান্স ছিল বেশি। নিলয় মেয়েগুলো একটু সামনে আসতেই শুনতে পায় ওদের মধ্যে লিডার গোছের একটি মেয়ে গিটার হাতে গান গাইছে। ও পোলারে পোলারে তুই অপরাধী রে, আমার যত্নে করা ভালোবাসা পৃথিবীতে দে ফিরাইয়া দে, আমার ভালোবাসার সাথে খেলার অধিকার তোরে দিয়েছিল কে, এখন তুই শালা অপরাধী, তোর ক্ষমা নাই রে। নিলয় কপাল কুঁচকে তাকায় ওদের দিকে একটু। ভার্সিটির লাইফের সময়গুলো বড়ই অন্যরকম। যা ইচ্ছা ক্যাম্পাসে সিনিয়ররা অনেক কিছুই করতে পারে, গায়ে ওঠাতে পারে যে কোনো ধরনের পোশাক। নিলয় ক্রস করতে গানটা থেমে যায়। যে গাইছিল সে নিলয়কে ডাক দেয়, ওই শিক্ষিপুলা মিস্টার নিলয়, আরফের প্রধান শত্রু, মেয়েদের জামা পরবা নাকি? নিলয় থেমে যায়। নিলয় ভেবেছিল হয়তো আর কিছুই হবে না, কিন্তু কেন যেন মনে হচ্ছে এইবার বড় কিছু হতে চলেছে তার সাথে। নিলয় একটু তাকিয়ে কিছু না বলেই চলে এক পা ফেলে আগিয়েছে, তখনই কে যেন পেছন থেকে ওর ব্যাগ টেনে ধরেছে। তাকিয়ে দেখে সেই মেয়েগুলো, আর ঠিক ওদের পেছনে আরাফ দাঁড়িয়ে। আরাফের সাথে রাফিন আর সুহাগ রয়েছে। নিলয় মাথাটা নিচু করে নেয়। আরাফ কাছে আসে, মেয়েগুলো সরে যায়। আরাফ নিলয়ের জামার কলার ধরে হ্যাচকা টান দেয়। নিলয় পড়ে যেয়েও পড়ল না। আরাফ বলে, শুনলাম নাকি তুই নেহাকে ভালোবাসিস? ভাই, র্যাক করেন প্রতিদিন ঠিক আছে, কিন্তু কেন মিথ্যা দোষ দিচ্ছেন ভাই? নেহাকে আমি ঠিকভাবে চিনিও না। ওর চাচাতো বোন অনু আমাকে বলেছে নেহা নাকি তোর কথা সবসময় বলে। কি করেছিস ওর সাথে? ভাই আমি কিছু জানি না ভাই, প্লিজ ভাই আমাকে ছেড়ে দেন। চুপ শালা, ভাঙ ধরো, তোকে মেরে সুজা উপরে পাঠাবো, তোর কোনো খবর হবে না শালা।
নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। আরাফ কিছু বলতে যাবে তখনই কোথা থেকে দৌড়ে রিসাত চলে আসে। রিসাত নিলয়ের খুব কাছে দাঁড়িয়ে আস্তে করে বলে, কিরে কি করবি? যাক, সহ্য করবি। নিলয় মুচকি হেসে বলে। রিসাত তখনই বলে, ভাই ওদের ছেড়ে দেন, ও কিছু জানে না ভাই। কেন শুধু আমাদের র্যাক করলেন আপনারা? তোর সমস্যা কেন? এই বেটাকে আজ ন্যাংটা করে খালি মেয়েটার প্লাজো পরে ভার্সিটি ঘোরাবে, আর নিলয়কে পুরো হিজলে সাজে মেয়েদের টিস করানোর ব্যবস্থা কর। আরাফের কথা শুনে সবাই জোরে হেসে ওঠে। নিলয় প্রায় কাঁদতে কাঁদতে বলে, ভাই আমাদের দয়া করুন, আমাদের সাথে এমন করবেন না। আপনাদের কি ক্ষতি করেছে আমি? কেন এমন করেন? আমি কখনো আর আসবো না ভার্সিটিতে। চুপ শালা, তুই নেহাকে কেড়ে নিয়েছিস আমার থেকে। তোকে তো এমনি এমনি ছেড়ে দিব না, দেখি তোকে কে বাঁচাই। এই নিধি, নিলয়কে তুই নিয়ে যা, শাড়ি পরিয়ে দিস। আর নারী যদি কোনো পুরুষকে ধর্ষণ করে তাহলে কোনো ক্রেশ নেই, ওকে তোরা পুরুষ ধর্ষণ করিস। চুপ শালা, তুই সবসময় বালের মতো কথা বলিস, যা ভাগ। আমরা রিশাদকে নিয়ে যাচ্ছি। নিধি নিলয়কে নিয়ে যায়। নিলয় বারবার বলতে থাকে, আপু প্লিজ আমাকে ছেড়ে দিন, আপনারাও এমন করতে পারেন? ওই মাহি, এই ব্যাটা তো বেশি কথা বলে, যা তো তোর শাড়িটা আন। আর শোন গন্ডু ছেলে, আমরা হলাম এখানকার লোকাল, পুরো ভার্সিটি আমাদের দখলে, আমরা যা বলবো তাই। আমাকে ছেড়ে দিন আপু প্লিজ, আপনাদের তো কোনো ক্ষতি করিনি। তুই করিস নাই, তবে আরাফের জন্য আমি সব করতে পারি। আমি আরাফের সত্যিকারের ভালোবাসা, আর নেহা তো জাস্ট টাইম পাস। তোকে কাট করতে পারলেই আরাফ পুরোপুরিভাবে আমার। নিলয়ের কোনো কথা কেউ শোনে না। হঠাৎ সবাই থেমে যায়। নিলয় সবার দৃষ্টি খেয়াল করে সেদিকেই তাকায়। দেখে কালো রঙের দুটো পেজারো গাড়ি আর দুটো বডিগার্ড ভ্যান প্রবেশ করে। নিলয় অবাক হয়েই তাকায়, কারণ গাড়িগুলো নিলয়ের খুব পরিচিত। গাড়িগুলো আদনান সাহেবের, কিন্তু উনি এখানে কেন? কে ডাকলো তাকে? নিলয়, আরাফ আর তার লোকরা অবাক হয়ে তাকিয়ে আছে। এমন প্রভাবশালী লোক এরকম ছোট জায়গাতে আসবে আরাফ তা ভাবেনি। সবাই তাকে এক নামে চেনে, কিন্তু উনি এখানে কেন? গাড়িটা সোজা রিসাদের কাছে যেয়ে থামে। আদনান সাহেব গাড়ি থেকে নামার আগেই আরাফ রিসাদের জামার কলারটা ছেড়ে দেয়। আরাফ জানে আদনান সাহেব যতটা প্রভাবশালী তার থেকে বেশি পাওয়ারফুল। ঢাকা সিটির সব প্রশাসন ও নেতা উনি জাস্ট 2 মিনিটে কিনে নিতে পারে, তবে ডেঞ্জার বয়েজ গ্যাং ছাড়া। আরাফ মনে মনে এইসব ভেবে চলেছে। রিসাদ আরাফের দিকে তাকিয়ে বলে, নে এবার আমাকে মারবি না দেখি, কত সাহস তোর? আমার আঙ্কেল উনি, আর ভালো চাস তো নিলয়কে ছেড়ে দে। আরাফ রিসাদের কানের কাছে মুখ নিয়ে বলে, আজ বেঁচে গেলি, আর আমাকে তুই তুই করে বলার শাস্তি পাবি কালই। আরাফ রিসাদের সাথে কথা বলে নিধিকে ইশারা করে নিলয়কে ছেড়ে দিতে। নিলয় জোরে হেঁটে রিসাদের পিছনে এসে দাঁড়ায়। আরাফের দিকে তাকিয়ে নিলয় মুচকি হাসে। আরাফ কিছু বলতে যাবে, আদনান সাহেব ঠিক তখনই বলে, তোমার নাম আরাফ তাই না? তোমার বাবা একজন মেয়র, তোমার চাচা একজন বড় রাজনীতিবিদ। তোমার ওই চাচার ছেলে কি যেন নাম? ওহ হ্যাঁ, অর্ক। ও নাকি ঢাকা সিটির টপ মাস্তান। এসবের জন্য তোমাকে ছেড়ে দিচ্ছি না, তোমাকে একটা সুযোগ দিলাম, চরিত্রটা ঠিক করো, না হলে পরে কিন্তু তোমার জন্য তোমার পরিবারের সদস্যদের সমস্যা হতে পারে। যাও সামনে থেকে। আদনান সাহেবের কথা শেষ হতে আরাফকে টানতে টানতে সাফির নিয়ে চলে যায়। রিসাতের দিকে আরাফ চেয়ে থাকে। রিসাত মুচকি হেসে মনে মনে বলে, শালা আমার দিকে কেন তাকাচ্ছিস? বড় খেলোয়াড় তো আমরা, পিছনে যে দাঁড়িয়ে আছে এই হিংলা ছেলে। আদনান সাহেবের গাড়িতে করে ওরা দুজন চলে যায়। আরাফ কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে সেদিকে। আরাফ ফোন বের করে, ফোন বুকে থাকা অর্ক ভাইয়া বলে সেভ করা নাম্বারে কল দেয়। ও পাশ থেকে রিসিভ করতেই আরাফ বলে, ভাইয়া 3 জনকে মারতে তুমি কত টাকা নিবা? ও পাশ থেকে অর্ক বলে, কি বলছিস এসব? মানে কি হয়েছে? ভাইয়া বলো না কত টাকা লাগবে তোমার? কাকে মারতে হবে বল। আজ রাতে দুটোকে তুলে আনবো। আমাদের বাড়ির পিছনে যে পুরাতন গোডাউন আছে সেইখানে চলে আসবে প্লিজ। তুই কি ওনাকে ভালোবাসিস?
অনুর এহেন কথা শুনে নেহা হা হয়ে তাকিয়ে থাকে অনুর দিকে। নেহা ঠিক কী বলবে খুঁজে পাচ্ছে না। নেহা অনুর দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। নেহা কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এসব বিষয় নিয়ে ইয়ার্কি আর কখনো মারবি না অনু, বলে দিলাম, নয়তো মানুষের প্রাইভেসি বলে যে কোনো বিষয় থাকবে না। অনু নেহার দিকে তাকিয়ে হাসে। অনুর হাসির কারণ নেহা বুঝতে পারে না। নেহা প্রসঙ্গ পাল্টে বলে, তোর রিশাদের কি খবর বল। আমার রিশাদ মানে এই ছেমড়ি, কি বলছিস এসব? তুই কি ভাবছিস আমি কিচ্ছু জানি না? তুই যে নীলয়ের সাথে থাকা ওই রিশাদকে ভালোবাসিস, আর রিশাদও যে তোকে ভালোবাসে, সেটা কি আমি জানি না ভাবছিস? তো জানলে জানবে, তাতে কি হয়েছে? তুই যে নিলয়কে ভালোবাসিস সেটা তো বলছিস না। ওকে আমি কেন ভালোবাসতে যাব? এ মা, তাই নাকি? তাহলে সারাদিন যে বলিস নিলয় দেখতে ইনোসেন্ট, কি যেন ওর চোখে আছে অনেক মায়া ইত্যাদি ইত্যাদি। আহারে অনু চুপ থাক, আমি ভাবছি সেই দিনের রাতের কথা। কোন দিন? যেদিন তোকে আরাব ভাইয়ের ড্রাইভার ডেকে দিয়ে চলে গিয়েছিল সেই দিন? কিন্তু এটা ভেবে পাচ্ছি না, তুই সব দেখার পরেও বাড়িতে কেন বলিস নাই? সেটা পরে বলবো, কিন্তু তুই বলিস নাই সেদিন রাতে কি হয়েছিল? আচ্ছা, সেটাও পরে বলবো তোকে। আরাফ, শাহিন আর সোহান অনেক রাতে ড্রিঙ্কস করে নিলয়দের বাড়ির দিকে যাচ্ছে। রাত তখন 1টা ছুঁই ছুঁয়ে। শাফিন বলে, ভাই ড্রিঙ্কস করে কি কিডন্যাপ করা যায়? আরে গাধা, তোর চান্দুকে তুলতে আবার ফ্রেশ মাইন্ড থাকা লাগে। দেখিস না জামার কলার ধরলেই কেমন কান্না করে দেয়। আর ভয় পাস না, আগেই আমরা আরও কয়েকজন ছেলেরা ওদের বাড়ির সামনে গিয়ে অবস্থান নিয়েছে। আমরা যাব, মাল দুটোকে তুলব আর নিয়ে চলে আসব। বাকিটা তো অর্ক ভাইয়া করবে। এখন চল। রিসার টেবিলে বই পড়ছে। নিলয় পেছনের ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে সিগারেট টেনে যাচ্ছে। হঠাৎ তারা দুজনেই শুনতে পায় দরজায় কড়া নাড়ার শব্দ। ঠক ঠক শব্দের সাথে তারা আরও শুনতে পেল, এই দরজা খোল, এই শালারা দরজা খোল, খোল বলছি। তোরা ঘরে মেয়ে নিয়ে কি করিস শালা, দরজা খোল। রিসাদ দৌড়ে নিলয়ের কাছে যায়। নিলয় হাসতে থাকে। রিসাদ ওর হাসি দেখে অনেক অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুই এমন সময়েও হাসিস কেন? তোর সমস্যাটা কি? যা দরজা খোল, বাইরে কিন্তু আরাফ আছে। তো যা দরজা খোল, এখনই খোল, না হলে বাকিরা সবাই জেগে যাবে। আচ্ছা। রিসাদ যে দরজা খোলে, আর সাথে সাথে কেউ একজন রিসাদের মাথায় কালো কাপড় পরিয়ে দিয়ে বাইরে টেনে নিয়ে যায়। রিসাদের মৃদু চিৎকারে নিলয় দৌড়ে আসে। আর নিলয় ওদের কাছে আসতেই কোনো একজন নিলয়কে মাথার মধ্যে কাপড় ঢুকিয়ে চোখ বেঁধে দেয়। ওরা দুজনকে দড়ি দিয়ে হাত বেঁধে দেয়, তারপর টানতে টানতে বাড়ি থেকে বের করে। শালা, আমাকে তুই তুই করে বলেছিলি? তোর আজকে বাঁচানোর জন্য কেউ নেই। নিলয় হয়তো বেঁচে যেতে পারে, কিন্তু তুই মরবি। আরাফ, শাফিন আর সোহাগ টাল মারতে মারতে কথাগুলো বলে। গাড়ির মধ্যে তুলতে রিসাদ বলে, ভাই ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন, আর কখনো এমন করব না, আমাকে ছেড়ে দিন। চুপ শালা। ভাই দয়া করে ছেড়ে দিন আমাদের। আর আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? শালা ছেড়ে দেব? আমার থেকে নেহাকে কেড়ে নিয়েছিস, তোকে তো শালা আগে মারবো। ভাই আপনি তো নেহাকে ভালোই বাসেন না, তাহলে নিলয়ের কি দোষ? তুই বেশি কথা বলিস, তোকে তো আগে মারবো হারামি। কিছু সময় গাড়ি চলার পর থেমে যায়। গাড়ি থেকে পরপর কয়েকজন নামে। সাফিন আর সোহাগ নিলয় আর রিসাদকে নিয়ে নামে। ওদের দুজনের মুখ ঢাকা। ওরা কোথায় এসেছে জানে না। মাথায় রিসাদের জোরে কাট্টা মেরে সাফিন বলে, চল শালা, দাঁড়িয়ে আছিস কেন, সোজা হাট। টানতে টানতে আরাফদের গোডাউনের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে বসে আছে ঢাকা সিটির বড় মাপের একজন মাস্তান, নাম অর্ক আহমেদ। বলতে গেলে পুরো সিটির এই অর্ক আহমেদের কথাতেই নাচতে প্রস্তুত। এমন কেউ নেই অর্কের নাম শুনলে চুপ হয়ে যাবে না। কোন জায়গায় যদি কোনো পার্টি মারামারি করে আর সেখানে যদি অর্ক যায়, তবে সব কিছুই ঠান্ডা। গোডাউনের মেইন ফটকে বড় শাটার টানা। শাটার দুটোর একটা আধা খোলা হয়ে আছে। ভিতরে একটা 100 ওয়াল্টের লাল বাতি জ্বলছে মাথার উপরে। সেই সাথে মাঝারি গতিতে ঘুরছে একটি সিলিং ফ্যান। এই ফ্যানের ঠিক নিচে
একটা টেবিলে 5টা মদের বোতল, মাংস, চানাচুর, স্প্রিট ও আরও অনেক কিছু। সাথে আছে এক গাদা সিগারেটের প্যাকেট। টেবিলের 3 পাশে বসে আছে 3 জন লোক। অর্ক ও অর্কের ডান হাত আর বাম হাত সজীব ও মুকুল। অর্ক সচরাচর খুব কম ড্রিঙ্কস করে, দেখতে পুরো ললিপপ বয়ের মতোই। হুট করে দেখলে মনে হবে কোনো গানের মডেল হবে এই অর্ক। ঠোঁট দুটো কিঞ্চিত লাল, চুলগুলো সাদা লাল কালার করা আর বড় স্পাইক করা। কলি দুটোর উপরে 3টে করে কাটিং হেয়ার কাটিং দাগ। মুখে ছোট্ট ছোট্ট করে খোঁচা খোঁচা অল্প দাড়ি। গায়ে সব সময় স্টাইলের ঢিলে শার্ট যার দামই 5,000 টাকা। অ্যাশ কালারের একটি গ্যাভাডি আর পায়ে বাজারের দামি লোফার। বলতে গেলে এখন বর্তমান জেনারেশনের সব লুক অর্কের মাঝেই আছে। ললিপপ বয় অথচ মাস্তান। অর্কের পেছনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার লোকগুলো। 20 থেকে 25 জন হবে এই গোডাউনে, সবাই অর্কের লোক। অর্ক সীমিতভাবে ড্রিঙ্কস করে একটা সিগারেট জ্বালাতেই শুনতে পায় শাটার তোলার শব্দ। সবাই সেদিকে তাকালো, দেখে আরাফ আগে গোডাউনে প্রবেশ করেছে। আরাফ প্রবেশ করেই বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। সবাই দেখে আরাফের পেছনে আরও ছেলে প্রবেশ করছে, তবে সেই ছেলেগুলোর মধ্যে দুজনের মুখ ঢাকা। আরাফ যেয়ে মুকুল আর সজীবকে তুলে দেয় চেয়ার থেকে। আরাফ যেয়ে সেই চেয়ারে বসে, তারপর পকেট থেকে চেক বই বের করে টেবিলের সামনে রেখে বলে, অর্ক ভাইয়া সাইন করে দিচ্ছি দুটোকে মারতে ও লাশ গুম করতে যত টাকা তোমার দরকার তুমি নিজেই অ্যাকাউন্টে বসিয়ে নিও। আর আজকের পর তোমাকে আমি চিনব না, তুমিও আমাকে চিনবে না। ওরা যদি বেঁচে ফিরে তবে কোথায় নিয়ে এসেছি তারা জানেই না। আমি নিজের চোখে ওদের মরতে দেখতে চাই। সাইলেন্সার লাগিয়ে জাস্ট গুলি করবে, ধপ করে লাশ মাটিতে পড়বে, আমিও চলে যাব। সকালে এসে রক্ত সাফ করার মধ্য দিয়ে আমার কাজ শেষ। আরাফের কথা শুনে অর্ক মুচকে হাসতে থাকে। আরাফ অর্কের হাসির কারণ একদমই বুঝতে পারে না। অর্ক বলে, এই নে মালখা, মাথা ঠান্ডা কর আর নে ধর তোর চেক বই। তোর কত টাকা লাগবে আমাকে বল, আমি নিজে তোকে টাকা গিফট করব। আর বড় কথা, দেখতে হ্যাংলা মার্কা এই দুটো ছেলেকে মারতেও তো গুলি খরচ করা লাগবে না। আমার ছেলেরা তো এদেরকে প্যান্সিং ব্যাগ দিয়ে ঘুষি মেরে একদম মেরে ফেলবে। সবাই হো হো করে হাসতে থাকে। সবাই হুট করে হাসি থামায়, কারণ তাদের হাসির মধ্যে কেউ একজন জোরে বিদঘুটে টাইপের হাসি দিয়ে উঠল। সবার হাসি থেমে গেলেও সেই হাসিটা থামে না। ভালো করে খেয়াল করে দেখে রিসাদ জোরে জোরেই হাসছে। এই হারামি, তুই হাসিস কেন? ভাই আমি এ শালাকে নিচে মারবো, এই শালা বেশি জ্বালিয়েছে আমাকে। দাঁড়াও, দরজা পুরো শাটার অফ করে আসে। আরাফ দৌড়ে শাটার অফ করে এসে চাবি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর এসে রিসাদের মুখে কয়েকবার জোরে ঘুষি চালায় আরাফ। কালো কাপড়ের নিচ দিয়ে লাল রক্ত বের হয়ে আসছে। তারপর নিলয়কে কয়েকবার ঘুষি মারে আরাফ। আরাফ একটু হাঁপিয়ে আগের জায়গাতে এসে বসে, তারপর বলে, ভাই এবার সরাসরি মেরে দাও ওদের, আর নিতে পারছি না। আরে দাঁড়া দাঁড়া, এমন করে মৃত্যুর মুখে এসে আমার সামনে কেউ কোনোদিন হাসেনি। এরা হাসছে এমনকি চুপও বসে রয়েছে। অন্য কেউ হলে এতক্ষণে কান্নাকাটি করতো আর বলতো আমাদের ছেড়ে দিন, আর কোনো ভুল করবো না। কিন্তু এরা এমন কিছুই করেনি। তারা পায়ে অব্দি ধরে বাঁচার জন্য কান্না করেনি, আর আমি তখনই ওদের মেরে দিই। এরা কিছু তো করলোই না, তাই এদের মুখগুলো আমার খুব দেখতে ইচ্ছে করছে রে আরাফ। ও তুমি দেখবা? অবশ্যই দেখবো, কিন্তু তুমি হাসবে না, কারণ তুমি এদের দেখে মরতেও চাইবে না। কেন রে? কারণ এদের দেখেই তুমি বলবা এরা কখনোই কারো শত্রু হতে পারে না। দেখতে ভাই সেই লেভেলের ইনোসেন্ট, বিশেষ করে এই ডান পাশে থাকা ছেলেটা। প্লিজ হাসবে না বলো। আচ্ছা ঠিক আছে। আরাফ ওদের দুজনের থেকে কালো কাপড় ওঠানোর জন্য অগ্রসর হয়। তখনই শাফিন থামিয়ে বলে, ভাই ভাই আমি একটা কথা বলি। বল। সবাই তো অর্ক ভাইয়ের কাছে বাঁচার জন্য কান্না করে, এরা তো খাদলই না। তাহলে এদের ধরে এনে ভাইয়ের পায়ের কাছে বসিয়ে দিই, আর হাত খুলে দিয়ে ভাইয়ের পা ছুঁয়ে দিই, আর আমি পিকচার তুলে রাখবো। প্লিজ ভাই প্লিজ, কথাটা রাখো। ওরে শালা, তোর মাথা তো দেখি আইডিয়াতে ভর্তি। শাফিনের কথা শুনে সবাই হেসে দেয়। সোহাগ আর শাফিন দৌড়ে যেয়ে ওদের টেনে তুলে হাতের দড়ি খুলে দেয়। তারপর মাথায় কয়েকবার গাঁটটা মেরে অর্কের পায়ের কাছে বসায়।
অর্ক কোমর থেকে পিস্তল বের করে প্রথমে তার ডান পাশে থাকা নিলয়ের কপালে সোজা তাক করে। আরাফ এসে পেছন থেকে নিলয়ের মুখের কাপড় আস্তে আস্তে তোলে। ঠিক তখনই সবটা যেন হুট করে নিস্তব্ধ হয়ে যায়। কেবল খট করে একটা শব্দ হয়, তবে সেই শব্দটা কোনো গুলি চলার শব্দ না, চেয়ারে পড়ে যাওয়ার শব্দ। আর সেই শব্দের উদ্দেশ্য সবাই তাকিয়ে বোবা হয়ে যায়। চোখের পলক যেন কারো একেবারের জন্য হলেও পড়ছে না। সবাই গাল বড় করে চোখ কপালে তুলে অর্কের দিকে তাকিয়ে আছে। আর অর্ক, কি মিস প্রেমকুমারী, শুয়ে শুয়ে কার কথা ভাবছেন শুনি? অনুর কথা শুনে নেহা শোয়া থেকে উঠে বসে। নেহা শুয়ে শুয়ে ফোনে নিলয়ের ছবি দেখছিল। ছবিগুলো সে অনুর ফোন থেকে নিয়েছে, কারণ অনুর বয়ফ্রেন্ড রিসাত। আর রিসাত অনুর কাছে যতগুলো ছবি পাঠিয়েছে তার অধিকাংশই নিলয়ের সাথে তোলা। তাই নেহা অনুকে না জানিয়ে নিলয়ের ছবিগুলো নিয়ে রেখেছিল, কিন্তু অনু এখন সেটা দেখতে পেয়েছে, তাই আবারও বলল, কালই বলে দিস নিলয় ভাইয়ের জন্য আমার বোনটা পাগল হয়ে আছে। আহারে, আমি বলবো থাক। অনু, বেশি বকিস না, এসব প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। ওই যে শুরু করলে বক্তব্য, এখন কখন যে শেষ হবে আল্লাহই জানে। কি আমি বক্তব্য দিচ্ছি? তোর আমার কথা শুনে মনে হচ্ছে আমি বক্তব্য দিচ্ছি? অনু, তুই যা আমার সামনে থেকে। আহারে আমার লজ্জাপতি রে, আহা পয়েন্টায় ডুরিয়া গেল রে। কেউ আমাকে পানি দে রে, তয় ডুবে মরার জন্যে না খাবো। অনুর কথাটা বলেই মুখ টিপে হাসতে লাগলো। নেহা বুঝে গেছে এখন অনুকে না থামালে খেপিয়ে মারবে, তাই প্রসঙ্গ পাল্টাতে নেহা বলে, দেখ ফাইজলামো রাখ, এখন বল, তুই তো দেখেছিলি আমাকে রতন চাচা সেদিন অজ্ঞান অবস্থায় রেখে গিয়েছিল, তাহলে তুই কেন বলিস নাই বাড়িতে এ কথা? তার আগে বলতো তোর সাথে কি হয়েছিল। আমি ভেবেছি তোর সাথে কি ওই জানোয়ারগুলো কি না কি করেছে, আর তুই সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়েছিস। অনু, থাপড়িয়ে না তোর গাল লাল করে দেব। কি করবে ওরা? বেয়াদব কথাকার। শোন, ওদের এত সাহস নেই আমাকে কিছু করার। অবশ্য ওরা আমাকে খারাপ কিছু করার জন্যই তুলে নিয়ে গিয়েছিল। যখন নিয়ে যাচ্ছিল তখনই কেউ একজন এসে আমাকে ওদের থেকে বাঁচায়, আর আমার সামনে সেই লোকটা মুজিবকে গুলি করে মেরে দেয়। মুজিবের লাশ আর রক্ত দেখেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তারপর যখন জ্ঞান ফিরে নিজেকে নিজের বাড়িতেই দেখি। ওহো, আর আমি ওইসবের ভয়ে কাউকে কিছু বলিনি। তবে যখন তোকে ফেলে চলে যাচ্ছিল আমি দৌড়ে তোর কাছে যেয়ে চিৎকার করে সবাই আসে, আর সবাই আসতেই আমি বলি তুই কি যেন দেখে জোরে চিৎকার করে অজ্ঞান হয়েছিস। সবাই ভেবেছে তুই ভূত দেখে এমন করে পড়ে আছিস। দুজনে আরও কিছুক্ষণ নিলয় আর রিসাতকে নিয়ে কথা বলে, হাসাহাসি করে। দুজন মেয়ে দুটো ইনোসেন্ট ছেলেদের নিয়ে রঙিন স্বপ্ন বোনার অপেক্ষাতে বিভোর হয়ে হাসাহাসি করছে। আর ওদিকে নিলয়ের মুখে কাপড় তুলতে অর্ক চেয়ারের পেছনে ছুঁড়ে ফেলে দেয়। পুরো শরীর অর্কে কাঁপতে থাকে। হাতের কাপড়ে কখন যে মাটিতে পিস্তল পড়ে গেছে অর্ক তা খেয়াল করেনি। সবার সামনে অর্ক নিলয়ের সামনে হাঁটু মুড়ে বসে হাত জোর করে কিছু বলতে যাবে, তখনই আরাফ দৌড়ে এসে পিস্তল হাতে তুলে বলে, অর্ক ভাইয়া, এসব কি করছো তুমি? এমন করে হাত জোর করে বসে রইলে কেন? মারো ওকে, এক্ষুনি মেরে শেষ করে দাও তুমি। অর্কের ইশারাতে সজীব যে আরাফের গালে কষে চড় দেয়, আর বাকি সবাই অর্কের পেছনে এসে অর্কের মতো করে বসে মাথা নিচু করে নেয়। অর্ক আরাফের দিকে তাকিয়ে বলে, শালা, তুই কাকে তুলে এনেছিস? কেন ভাইয়া, এই তো আমার শত্রু, একেই তো মারার জন্য তোমাকে ডাকলাম। অর্ক দৌড়ে যে আরাফের গালে আরও দুটো চড় দেয়, তারপর ছুটতে এসে নিলয়ের সামনে আবার আগের মতো বসে হাত জোর করে বলে, হারামি কুত্তো শোর, একে চিনিস তুই? ইনি তোর সাথে শত্রুতা করবে বল? তোর মতো মানুষের সাথে ইনি কথা বলছে, এটাই তো অনেক। আর ইনি যে পড়ে কারোর সাথে শত্রুতা এমনকি বন্ধুত্ব করে না। আরে ভাই, তুমি ওর জন্য আমাকে মারলে কেন? সময় থাকতে থেকে মাপ চেয়ে নে, না হলে আমি কিন্তু তোকে আর বাঁচাতে পারবো না। ভাই, ও ছোট, ওকে প্লিজ তুমি মাফ করে দাও। ও তোমাকে চিনতে পারেনি। ভাই কে ও? আরে শালা, ওনার নাম নিলয়। তুমি নিলয় ভাইয়াকে তুলে এনেছিস? রাস্তায় তোর লাশ পড়ে থাকেনি? তোর ভাগ্যটা অনেক ভালো দেখছি। বাইরে যা, যে দেখবি তোর আমার পুরো বাড়িটা স্নাইপার দিয়ে ঘেরাও আছে। যদি ইনি বেঁচে না ফেরেন তাহলে আমাদের নিঃশ্বাস নেওয়ার সুযোগ থাকবে না। আরে ভাই, ওর নাম নিলয় তো, আমি জানি। আরে গাধা, ইনি এদেশের টপ মাস্তান অফ দ্য রক স্টার।
দ্য ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের লিডার। আরাফ ছুটতে এসে অর্কের পাশে এসে বসে পড়ে। শাফিন দৌড়ে শাটার খোলার চেষ্টা করে আর সোহাগ জানালার কাছে চাবি খোঁজার চেষ্টা করে, কিন্তু ওরা ব্যর্থ হয়ে দৌড়ে অর্কের পেছনে এসে হাত জোর করে বসে। আরাফ বলতে থাকে, ভাইয়া আমি সরি ভাইয়া, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি ভাইয়া, প্লিজ মাফ করে দিন। আরাফ কথা শেষ করতে রিসাত ধীরে ধীরে মুখ থেকে কাপড় তোলে। অর্ক আরও অবাক হয় তাকিয়ে থাকে সেদিকে। আরাফের দিকে তাকিয়ে গালি দিয়ে বলে, আরে আরাফ তুই কী করছিস? পুরো ডেঞ্জারাস বয়েজ গ্যাংয়ের মেইন লিডারে ধরে এনেছিস, তুই বেঁচে আছিস কী করে ভাই? ওরা তো ছোট, ওরা ভুল করে ফেলেছে, আপনারা মাফ করে দিন প্লিজ, ওরা আর কখনোই এমন করবে না। নিলয় মাথা নিচু করে বসেই থাকে। এখন অবধি সে কোনো কথাই বলেনি, কেবল সবকিছু মাথা নিচু করে শুনেই চলেছে। আর এদিকে রিসাত নিচে পড়ে থাকা পিস্তলটি হাতে নিয়ে তারপর নিলয়ের ফোনটা অনেকক্ষণ হলো বাজছে, কিন্তু কেউ ফোন তুলছে না। রাফিন সাহেব কয়েকবার গাড়ি থেকে নেমে বাড়ির সামনে পায়চারি করে নিল, কিন্তু কারো কোনো প্রকার দেখা নেই। অবশ্য এত রাতে নিলয়রা ঘুমিয়ে পড়তে পারে ভেবে রাফিন খুব একটা চিন্তিত না। তবে নিলয়ের সাথে তার দেখা করা খুব দরকার, তাই এই রাত 12টার সময় কখনই নিলয়দের সাথে রাফিন দেখা করতে আসতো না। রাফিন পকেট থেকে ফোন বের করে আবার কল দিল, কিন্তু সেই আগের মতো করেই বেজেই চলেছে।